হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই মিউট করে ফেলেন। সবাই মিউট করে ফেলেন। আজকে অনেকেই নেই, আজকে অনেকেই এখনো জয়েন করতে পারেনি। তারপর আমরা শুরু করে দিচ্ছি, পরে তারা ক্লাস দেখবে। তো লাস্ট যে হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইওর জন্য সবাইকে ওয়েবসাইটে পোস্ট করতে বলা হয়েছিল, একটা আর্টিকেল পোস্ট করতে বলা হয়েছিল। তো কি আর্টিকেল? ডেমো আর্টিকেল। জাস্ট কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট করতে বলা হয়েছিল। তো প্রথম কথা হচ্ছে যে এই ধরনের আর্টিকেল যদি আপনি দেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে বা আপনার নিজের ওয়েবসাইটে, তাহলে আপনার ওয়েবসাইটের ক্ষতি হবে। আপনার ওয়েবসাইট তো র্যাঙ্ক করবেই না। আপনার ওয়েবসাইট তো র্যাঙ্ক করবেই না। উল্টা যেটা হবে যে আপনার ওয়েবসাইট পেনাল্টি খেয়ে যাবে, গুগল পেনাল্টি যেটাকে বলে, মানে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হারাবে, সেটার লিস্টের মধ্যেই পাওয়া যাবে না। তো আপনাকে ব্যবহার করতে হবে কন্টেন্ট। কি ধরনের কন্টেন্ট? কন্টেন্ট বলতে বোঝাচ্ছি আর্টিকেল। কি ধরনের আর্টিকেল ব্যবহার করতে হবে? কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া, এবং যদি ভালো হয়, মানে সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি ফরেন কোনো রাইটার দিয়ে লেখাইতে পারেন। ফরেন রাইটার বলতে পাকিস্তান বা এই ধরনের না, যাদের নেটিভ নেটিভ স্পিকার, যারা যারা হচ্ছে যাদের ভাষাটাই হচ্ছে ইংরেজি, যেমন ইউএসএ নেটিভ রাইটার যারা, তো তাদের দিয়ে যদি কন্টেন্ট রাইটিং করাইতে পারেন তাহলে খুব ভালো হয়। তো সবসময় এই কন্টেন্ট আপনি পাবেন কোথায়? এই কন্টেন্ট আপনাকে আপনার ক্লায়েন্ট সবসময় আপনাকে দিবে। কন্টেন্ট সবসময় আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে, অথবা ওয়েবসাইটে পাবলিশ করাই থাকবে। একটা ওয়েবসাইট দিয়ে আপনাকে বলল যে আমার ওয়েবসাইটটা এসইও করতে হবে, তো আপনি ওয়েবসাইটটা এসইও করবেন। কিভাবে শুরু করবেন? প্রথম কাজ হচ্ছে আপনি ওয়েবসাইটটা ভালো মতো দেখবেন, কতগুলো আর্টিকেল আছে দেখবেন, ওয়েবসাইটের কি অবস্থা সবকিছু দেখবেন। দেখার পর প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলা বাছাই করবেন, যে কি ধরনের কিওয়ার্ড? নিশ রিলেভেন্ট। নিশ রিলেভেন্ট মানে হচ্ছে টপিক অনুযায়ী। নিশ কি? নিশ হচ্ছে টপিক। একটা ওয়েবসাইট হইতে পারে সেটা প্লাম্বিং নিয়ে, হইতে পারে সেটা রুফিং নিয়ে, হইতে পারে সেটা গেমিং নিয়ে, যে কোনো কিছু হতে পারে। তো আপনার কাজ হচ্ছে ওয়েবসাইটের টপিকটা বোঝা, এবং সেই টপিক অনুযায়ী, সার্ভিস অনুযায়ী আপনি কিওয়ার্ড চুজ করবেন। সেই টপিকটা লিখে আপনি সার্চ করবেন হচ্ছে, কি বলে এটাকে, কিওয়ার্ড রিসার্চ টুল এই স্টেপসে। তো আপনি যখন এই স্টেপসে সেই টপিকটা লিখে সার্চ করবেন, ওয়েবসাইটের মেইন কিছু টপিক লিখে, প্রত্যেকটা টপিকসের জন্য আরো অনেক ধরনের লো কম্পিটিটিভ কিওয়ার্ড আসবে। তো সেই কিওয়ার্ডগুলো আপনি ফাইলে, আপনি আপনার গুগল শিটে সবগুলো নোট করবেন। তো আপনি লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো পেয়ে গেলেন, ভালো ভালো কিওয়ার্ডগুলো পেয়ে গেলেন। কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা তো আপনার অলরেডি জানাই আছে। প্রিভিয়াস ক্লাসগুলো যদি আপনি আবার রিভিউ করেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো সুন্দর করে আপনি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করলেন। এখন সেই কিওয়ার্ডগুলা, এখন যদি ওয়েবসাইটে অলরেডি কন্টেন্ট পাবলিশ করা থাকে,
আর্টিকেল যদি দেওয়া থাকে ক্লায়েন্টের ওয়েবসাইটে, অলরেডি মনে করেন যে 20টা আর্টিকেল আছে ক্লায়েন্টের ওয়েবসাইটে, তো 20টা আর্টিকেল যদি দেওয়াই থাকে অলরেডি, তো আপনার কাজ কি তখন? আপনার কাজ হচ্ছে দুইটা। এক হচ্ছে যেসব কন্টেন্টে ভালো ভালো কিওয়ার্ড আছে সেসব কন্টেন্ট সেভাবেই রাখা। ধরেন যে ক্লায়েন্টের একটা আর্টিকেল লেখা আছে এবং সেই আর্টিকেলটা একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে টার্গেট করছে, তো আপনার কাজ হলো সেই কিওয়ার্ডটাই রাখা। আর যদি দেখেন যে একটা আর্টিকেল লেখা আছে সেই আর্টিকেলের মধ্যে ভালো কোনো কিওয়ার্ডই নাই, বা কিওয়ার্ড থাকলে সেই কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম নাই, তো আপনি যেগুলো রিসার্চ করেছেন সেখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আপনি সেটা দিয়ে অন পেজ এসইও করবেন সেই আর্টিকেলটা। ভেরি সিম্পল। তো আপনার যে কাজ সেটা হচ্ছে হয় আপনাকে আর্টিকেলগুলো পাবলিশ করতে হবে অথবা পাবলিশ করাই থাকবে, দুই ধরনের হতে পারে। তো আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা আর্টিকেলকে র্যাঙ্ক করানোর চেষ্টা করা, প্রত্যেকটা আর্টিকেলকে অপটিমাইজ করা। অপটিমাইজ বলতে বোঝাচ্ছি সুন্দর করে, যেভাবে আমরা ইয়োস্ট এসইও প্লাগইন যেটা দিয়ে আমরা গ্রিন করার চেষ্টা করেছি সেভাবে গ্রিন করা। তো সেভাবে গ্রিন করলেই মোটামুটি অপটিমাইজ হয়ে যায়। এখন কন্টেন্ট যদি ভালো না হয়, কন্টেন্ট যদি প্লাজিয়ারাইজড হয়ে থাকে, কন্টেন্ট প্লাজিয়ারাইজড কি? প্লাজিয়ারাইজড হচ্ছে অন্য জায়গা থেকে কপি করা, এবং আপনারা অলরেডি জানেন যে প্লাজিয়ারিজম চেকার আছে, সেই চেকার দিয়ে অলরেডি ধরা যায়। তবে আমরা যে টুলস গুলো দিয়ে দেখেছি সেগুলো হচ্ছে ফ্রি টুলস দিয়ে অত ভালোভাবে ধরা যায় না। এই কন্টেন্ট গুলাই যদি আপনি আবার কপি স্কেপ দিয়ে চেক করেন, কপি স্কেপ হচ্ছে একটা প্রিমিয়াম টুল, সেটা হয়তো $5 মিনিমাম প্রয়োজন। $5 দিয়ে আপনি কিছুদিন ব্যবহার করতে পারবেন, আবার কিনতে হবে, এইভাবে 1 বছরের মতো চালাইতে পারবেন $5 দিয়ে, যদি খুব একটা ব্যবহার করতে না হয়। তো কপি স্কেপ টুল দিয়ে যদি আপনি প্লাজিয়ারিজম চেক করেন, তাহলে যেটা হবে যে সেটা ধরতে পারবে। এবং শুধু তাই না, কন্টেন্টের মানে প্লাজিয়ারিজমটা ব্যাপার না, কন্টেন্টের কোয়ালিটি সেটা আপনার বুঝতে হবে। কন্টেন্টের কোয়ালিটিটা কি? কন্টেন্ট যে কন্টেন্টটা কি হাই কোয়ালিটিফুল কিনা, কন্টেন্টের ইনফরমেশন ঠিক আছে কিনা, কন্টেন্ট কি যে বিষয়ে মানে মানে যে আমার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড নিয়ে অন্য গুগলে যতগুলো আর্টিকেল লেখা আছে প্রথম পেজে, তাদের চেয়ে ভালো ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছে কিনা, তাদের চেয়ে বেশি ইনফরমেশন বা ভালো ভালো ইনফরমেশন দিতে পেরেছে কিনা। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট, এবং কন্টেন্ট ইজ দ্য কিং। এসইওতে সব ক্ষেত্রে কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট যদি ভালো না হয়, এবং যারা সার্চ করছে, সার্চ কারা করে? অডিয়েন্স। সার্চ কারা করে? ট্রাফিক। তারা তো একটা কিছু জানার জন্য সার্চ করছে, তো সেই সার্চ ইন্টেন্টের সাথে মিলে কিনা। সার্চ ইন্টেন্ট কি? সার্চ ইন্টেন্ট হচ্ছে সে যা জানতে চাচ্ছে তাই। আমি এমন কিছু কন্টেন্ট আমার ওয়েবসাইটের মধ্যে, আমার আর্টিকেলের মধ্যে এমন কিছু লিখে রাখলাম যে ওই বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু ক্লায়েন্ট যেটা জানতে চাচ্ছে, মানে অডিয়েন্স যেটা জানতে চাচ্ছে, ট্রাফিক যেটা জানতে চাচ্ছে, সেই জিনিসটা লেখা নাই এসইওর মধ্যে। হয়তো জানতে চাচ্ছে অন পেজ এসইও কি। এখন আমরা আর্টিকেল লিখলাম হচ্ছে তার ইন্টেন্ট হচ্ছে এসইও কি এটা সে জানতে চায়, অন পেজ এসইও কি এটা সে জানতে চায়, অন পেজ এসইও জানতে চায়। এখন আমরা এসইও নিয়ে লিখলাম অনেক কিছু, এসইও এই এসইও সেই অনেক কিছু আমরা বলা শুরু করলাম এসইও নিয়ে, কিন্তু অ্যাকচুয়াল অ্যানসারটা আমরা দিলাম না। অ্যাকচুয়াল অ্যানসারটা হচ্ছে অন পেজ এসইও কি, এটা নিয়ে আমরা খুব একটা লিখলাম না, তাহলে এটা কিন্তু তার সার্চ ইন্টেন্টের সাথে মিলল না। তো কন্টেন্টের সাথে সার্চ ইন্টেন্টের মিল থাকাটা খুব খুব গুরুত্বপূর্ণ, এবং গুগল এটা খুব পছন্দ করে। তো আপনার কন্টেন্ট যখন রেলেভেন্ট হবে, রেলেভেন্ট মানে হচ্ছে মিল থাকবে আপনার টপিকের সাথে, আপনার ওয়েবসাইটের টপিকের সাথে, তো তখনই সেটা র্যাঙ্ক করবে। এবং কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কোনো এসইও করার প্রয়োজন খুব একটা পড়ে না। দেখা যায় যে কন্টেন্ট ভালো, কন্টেন্টের মধ্যে অনেক ইনফরমেশন আছে, গুড কন্টেন্ট,
সেম কিওয়ার্ডের জন্য যেসব কম্পিটিটর আছে তাদের চেয়ে অনেক ভালো কন্টেন্ট, সেক্ষেত্রে দেখা যাবে যে অটোমেটিক্যালি গুগল আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করছে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ, এভাবে প্রথম দিকে নিয়ে আসছে কোনো এসইও ছাড়া, কিচ্ছু করতে হয়নি। কিন্তু কন্টেন্ট যদি খারাপ হয়, কন্টেন্ট যদি প্লাজিয়ারাইজড হয়, কন্টেন্টের অবস্থা যদি ভালো না থাকে, তাহলে আপনি যত এসইও করেন তেমন কোনো লাভ হবে না। এর জন্য যখন আপনার ক্লায়েন্টের সাথে আপনার ডিল হবে, কন্টাক্ট হবে, আপনার প্রথম কাজ থাকতে হচ্ছে ক্লায়েন্টকে বলা যে তোমার যদি পাবলিশ অলরেডি করা থাকে তাহলে তো কিছু করার নাই, যদি পাবলিশ না করা থাকে সেক্ষেত্রে আপনি তাকে কিওয়ার্ড দিয়ে বলবেন এই কিওয়ার্ডের জন্য কন্টেন্ট লিখো, কিন্তু এই কন্টেন্ট গুলা এরকম এরকম প্লাজিয়ারাইজড ফ্রি থাকতে হবে, কপি স্কেপ দিয়ে চেক করা থাকতে হবে, এবং সার্চ ইন্টেন্টের সাথে কন্টেন্টের মিল থাকতে হবে। তো এই ব্যাপারগুলা খুব খুব গুরুত্বপূর্ণ। কন্টেন্ট কন্টেন্ট ভালো হতে হবে, কারণ কন্টেন্ট ইজ দ্য কি। তো কন্টেন্ট যখন আপনার আসলো, কন্টেন্ট রেডি, ওয়েবসাইট রেডি, এবার আপনি শুরু করলেন এসইও করা, কিওয়ার্ড রিসার্চ করা আপনার শেষ, কিওয়ার্ড অনুযায়ী আপনি কন্টেন্ট পাবলিশ করলেন, সেগুলোও শেষ। এখন প্রত্যেকটা আর্টিকেল, প্রত্যেকটা পোস্ট আপনার কাজ হবে হচ্ছে এখন অপটিমাইজ করা। তো আপনি কিভাবে সবগুলো অপটিমাইজ করবেন? প্রথম হচ্ছে ইউআরএল। ইউআরএল কি? ইউআরএল হচ্ছে আপনার একদম ওই আর্টিকেলে ঢুকলে উপরে যে লিংকটা দেখায়, সেখানে আর্টিকেলের সেখানে মেইন কিওয়ার্ডটা আছে কিনা সেই ইউআরএল এর মধ্যে, মেইন কিওয়ার্ডের মধ্যে সেই কিওয়ার্ডটা দেওয়া আছে কিনা আপনি ঢুকলে দেখবেন যে আছে কিনা। তারপরে হচ্ছে দ্বিতীয় যে জিনিসটা দেখবেন টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা আছে কিনা। টাইটেল বড় হতে পারে, টাইটেলের আগে পিছে অনেক কিছু থাকতে পারে, কিন্তু কিওয়ার্ডটা থাকতে হবে, টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা থাকতে হবে, আমাদের যে কিওয়ার্ড সেটা থাকতে হবে। তারপরে হচ্ছে ফোকাস কিওয়ার্ড হচ্ছে আপনার ইয়োস্ট এসইও প্লাগইনের যে অপশন ওইখানে থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার কন্টেন্টের ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম যে 160 ক্যারেক্টার বা প্রথম যে 200 ওয়ার্ড, এই প্রথম 1-200 ওয়ার্ডের প্রথম দিকেই আপনার প্রথম 1-200 ওয়ার্ডের মধ্যেই আপনার সেই কিওয়ার্ডটা থাকতে হবে, এবং আর কি থাকতে হবে, আর হচ্ছে মেটা ডেসক্রিপশন কি অলরেডি আপনি জানেন, বুঝেন। মেটা ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে, তো টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে, ইউআরএল এ কিওয়ার্ড থাকতে হবে, প্যারাগ্রাফের প্রথম দিকে কিওয়ার্ডটা থাকতে হবে, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ডটা থাকতে হবে। সেই সাথে আর্টিকেলের মধ্যে আরো 2-1 বার কিওয়ার্ডটা থাকলে ভালো হয়। মনে করেন প্রথম দিকে তো আছেই, আরো মিডলে বা শেষের দিকে যদি কিওয়ার্ডটা রাখতে পারেন আরো 2-1 বার ভালো হয়। বা কিওয়ার্ডের ভ্যারিয়েশন, অর্থাৎ কিওয়ার্ডের সাথে মিল আছে এরকম কিছু কিওয়ার্ডের ভ্যারিয়েশন, যেটাকে বলে এলএসআই কিওয়ার্ড। তো এরকম কিছু কিওয়ার্ড আপনার আর্টিকেলের মধ্যে থাকতে হবে। সেই সাথে এটাই আর কি অন পেজ এসইও। তো আরো কিছু ব্যাপার আছে, সেগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখন কথা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে কিভাবে আমি কত ডলার ইনকাম করতে পারি, কিভাবে সম্ভব। তো এই কিভাবে ইনকাম করবেন সেই প্ল্যান ক্লাসের শেষ দিকে আমি দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। সবাই হচ্ছে পরের চিন্তা আগের চিন্তা, মানে পরের চিন্তা আগে করে ফেলতেছেন। আগে হচ্ছে আপনার কাজ শিখতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। ইনকাম করা খুব সহজ, ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি যদি কাজটাই না বুঝেন, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে আপনি যদি আটকে যান,
তাহলে তো হবে না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কিভাবে ইনকাম করবেন, আগে কাজ শিখতে হবে। কাজটা আপনার খুব ভালোভাবে শিখতে হবে, কারণ এসইও কোথাও চলে যাচ্ছে না। এসইও এসইও এর জায়গায় থাকবে। আপনার কাজটা যদি আপনি ঠিকঠাক ভাবে শিখতে পারেন, তাহলে আপনি সারা ওয়ার্ল্ডকেই সার্ভিস দিতে পারবেন। এবং কত ইনকাম করবেন, কিভাবে ইনকাম করবেন, এগুলো আস্তে আস্তে প্ল্যান করে আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাকে কাজে আগে এক্সপার্ট হতে হবে এবং আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল আপনি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দিকে মুভ করছেন, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দিকে মুভ করছেন। এখন স্কিল ডেভেলপমেন্ট ফেজে আছেন আপনি, স্কিল ডেভেলপমেন্ট ফেজে এই মুহূর্তে আপনি যেটা করছেন সেটা হচ্ছে আপনার স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন। স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন। রাতারাতি ওভারনাইট কোনো কিছু হয় না, ওভারনাইট আপনি কোনো কিছু করতে পারবেনও না। তো ওকে, একটু প্রবলেম ছিল, যাই হোক। ওকে, সবাই মিউট করে ফেলেন আবার। ওকে, সো যেটা বলতেছিলাম যে আপনার ফ্রিল্যান্সিং লাইফস্টাইল যেটা, তো আপনি যখন ফ্রিল্যান্সিং এর দিকে মুভ করবেন, ফ্রিল্যান্সিং এর দিকে আস্তে আস্তে মুভ করা শুরু করবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার লাইফস্টাইলটা একটু চেঞ্জ হওয়া শুরু করবে। আপনি যখন এইদিকে সময় দিবেন, দেখবেন যে অন্যদিকে আপনার সময় দেওয়া কিছুটা কমে যাচ্ছে। তো এইটা নিয়ে আপনি একটা দোটানার মধ্যে পড়ে যাবেন, একটা দোটানার মধ্যে পড়ে যাবেন। তো আপনাকে বুঝতে হবে যে আপনি এইদিকে যেহেতু গ্রো করছেন, সেহেতু আপনাকে এইদিকে একটু সময় দিতেই হবে। কারণ হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, শিখবেন, এটা নিয়ে রিসার্চ করবেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রিসার্চ করা। আপনি যখন এসইও নিয়ে কাজ করবেন, এসইও হচ্ছে মানে নদীর স্রোতের মতো। এটা হচ্ছে কনস্ট্যান্টলি আপনাকে আপডেটেড থাকতে হবে, আপনাকে ইনফরমেশন নিতে হবে। কনস্ট্যান্টলি আপনাকে এসইও নিয়ে ব্লগ পড়তে হবে, কনস্ট্যান্টলি আপনাকে এসইও নিয়ে ভিডিও দেখতে হবে, আপনাকে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। তো আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে শেখার মধ্যে থাকতে হবে। তো আর আপনাকে যেটা করতে হবে যে আপনার মাইন্ডসেটটা ধরে রাখতে হবে, মাইন্ডসেটটা ধরে রাখতে হবে। এসইও দিয়ে আপনি অনেক কিছুই করতে পারবেন। এসইও এমন একটা স্কিল, এমন একটা মার্কেটিং স্কিল, যে মার্কেটিং স্কিলের মাধ্যমে আপনি এক হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এবং আপনি যদি লেগে থাকেন, কাজ আপনার কাছে আসবেই, কাজ আপনার কাছে আসবেই, আপনি কাজ পাবেনই, এবং আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আপনার ডেডিকেশনের উপর, আপনি কতটা ডেডিকেটেড, আপনি কতটা সময় দিতে পারবেন, কতটা লেগে থাকতে পারবেন, কতটা ধৈর্য ধরতে পারবেন, এবং আপনার এক্সপেরিয়েন্সের উপর যে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারতেছেন কিনা, আপনার ক্লায়েন্টকে আপনি ঠিক, ক্লায়েন্ট যা চাচ্ছে সেভাবে আপনি কাজ করতে পারছেন কিনা। তো এই জিনিসগুলোর উপর নির্ভর করে আপনার ফ্রিল্যান্সিং এর সাকসেস। তো আপনি যদি সিরিয়াস থাকেন, আপনি সিরিয়াস থাকবেন হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটটা ধরে রাখতে হবে। এই ব্যাপারটা কিন্তু খুব খুব কঠিন। আপনার, আমি প্রত্যেকটা ক্লাসে এই জিনিসটা বলি, এবং অনেকে ইগনোর করে যান বা ভুলে যান, কিন্তু মনে রাখবেন যে আপনার যদি মাইন্ডসেট ঠিক না থাকে, আর দুনিয়ার যত কিছুই ঠিক থাকুক, আপনি যত স্কিল জানেন, আপনার যত কিছুই থাকুক, কোনো লাভ হবে না। আপনার প্রতিদিন আপনাকে অ্যাফার্মেশন প্র্যাকটিস করতে হবে, অটো সাজেশন প্র্যাকটিস করতে হবে, এবং লাইফ টাইম, এটার কোনো শেষ নেই। লাইফ টাইম অটো সাজেশন মাইন্ডসেট, এই জিনিসটা যদি আপনি ঠিকঠাক ভাবে ধরে রাখতে না পারেন, তাহলে তাহলে আপনার মোটিভেশন থাকবে না।
আপনি নেগেটিভিটির সাথে নিজেকে জড়িয়ে ফেলবেন, নেগেটিভিটির সাথে নিজেকে অ্যাটাচ করে ফেলবেন, আপনার লক্ষ্য চেঞ্জ হয়ে যাবে, আপনার ইমোশন আপ ডাউন করতে থাকবে। কিন্তু আপনার ইমোশনটাকে কাজের দিকে ফোকাসড রাখার জন্য, সবসময় আপনার উদ্দীপনা ধরে রাখার জন্য আপনাকে অটো সাজেশন প্র্যাকটিস করতে হবে। দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। এবং আপনি যদি এটা ধরে রাখতে পারেন, আপনার উদ্দীপনা, আপনার এই যে কাজের যে ধারা, এই মনোবল, এই জিনিসগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনি সফল হবেনই, আপনাকে কেউ থামায় রাখতে পারবে না। আর সেই সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বই পড়তে হবে, কিছু কিছু বই পড়তে হবে, ভালো ভালো বই পড়তে হবে। হতে পারে সেটা বাংলায় অত ভালো বই নাই, কিন্তু ইংরেজিতে বইয়ের কোনো অভাব নেই, অনেক বই আছে ইংরেজিতে অনেক অনেক বই আছে। তো বই কেন পড়বেন? বই পড়বেন হচ্ছে আপনি এমন কিছু থিঙ্কিং লেভেলের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারবেন, এমন কিছু থিঙ্কিং লেভেল যেটা সাধারণভাবে আমরা যে সব জিনিস নিয়ে কথা বলি না। সাধারণভাবে আমরা মানুষের সাথে যখন মেলামেশা করি, সাধারণভাবে আমরা যখন মানুষের সাথে মিশি, ঘোরাফেরা করি, তখন দেখা যায় যে আমরা যেসব টপিকে কথা বলি, বইয়ের টপিক সম্পূর্ণ ভিন্ন। আমাদের বইতে এমন কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো প্রত্যেকটা লাইন আপনাকে মোটিভেট করবে। এই বইগুলো যারা লিখে তারা প্রত্যেকটা তাদের সারা জীবনের সমস্ত নলেজ, সমস্ত রিসার্চ, মানে রিসার্চ মানে কি এটা আপনাকে বুঝতে হবে। সে আরো 100 বই পড়েছে, সে আরো 100 জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করেছে, রিসার্চ করেছে, সে এনশিওর হয়েছে যে দিস ইনফরমেশন ইজ রাইট, তারপরে সে বইটা লিখেছে। তাহলে বুঝেন যে কারো সারা জীবনের সমস্ত নলেজ সঞ্চয় দিয়ে সে একটা বই লেখে। তো সেই বইটা আপনি একটা বইয়ের মধ্যেই, সেই নলেজটা আপনি একটা বইয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা লাইন আপনাকে মোটিভেট করবে, আপনাকে পজিটিভ থিঙ্কিং এর সাথে অ্যাটাচ রাখবে, এবং আপনার চিন্তার দুয়ার খুলতে থাকবে। চিন্তার দুয়ার খোলাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত আমাদের চিন্তাটাকে একটা ছাদের মধ্যে আবদ্ধ করে রাখি, একটা সিলিং এর মধ্যে আবদ্ধ করে রাখি। সিলিং ভেদ করে আমরা বের হইতে পারি না, আমরা আরো বড় কিছু চিন্তা করতে পারি না, ভাবতে পারি না, আমাদের আইডিয়া আসে না, বা আমরা আরো বড় কিছু করতে পারি, আমাদের দ্বারা আরো কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব। এই ব্রেনটাই আমাদের আসলে, এই জিনিসটাই আমাদের, এই চিন্তার প্রসারতা, দূরদৃষ্টি, এই জিনিসগুলো আমাদের মধ্যে জাগ্রত হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আমরা ওইভাবে চিন্তা করতে আমাদের ব্রেনকে অভ্যস্ত করি নাই। আমরা সবসময় আমাদের নিজস্ব গাল গল্প, আমরা সবসময় আমাদের নিজস্ব কাজকর্ম এবং অলসতার মধ্যে আমরা সময় কাটাই, এমন কিছু করি যেটার আসলে কোনো সুদূর প্রসারী কোনো বেনিফিট নাই। ছোটখাটো লক্ষ্য, আজকে করছেন কালকেই শেষ, আগামী মাসের জন্য প্ল্যান করছেন, বা মানে ঠিক মনে করেন যে সকালে খেলাম, দুপুরে খেলাম, ঠিক খাওয়ার মতো খাচ্ছেন, হজম হয়ে যাচ্ছে, কিন্তু এমন কিছু করতে হবে, এমন ভাবে চিন্তা করতে হবে যে চিন্তার প্রভাব আপনার আগামী 2 বছর 3 বছর পরে আপনি পাবেন। তো সেইভাবে আপনাকে আইডিয়া নিয়ে কাজ করতে হবে, আপনার সেই ধরনের উদ্দীপনা আপনার মধ্যে সৃষ্টি করতে হবে যেটা সাধারণভাবে আমরা করতে পারি না। তো এটা পারতে হলে এবং নিজেকে ধরে রাখার জন্য আমি বলছি এই কারণে যে আপনি এতদিন হয়তো এটা প্র্যাকটিস করেন নাই, আপনি এতদিন হয়তো এই লাইফস্টাইলে ছিলেন না, কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সাররা কিন্তু এই জিনিসগুলো করে। শুধু ফ্রিল্যান্সার না, এই জিনিসগুলো কারা করে? সমস্ত স্টার্টআপ যারা শুরু করেছে, সমস্ত টেক জায়ান্ট, এন্টারপ্রেনার যারা আছে, তারা সবাই এই লাইফস্টাইলে চলে। এইগুলা করতে গিয়ে দেখা যায় যে সাধারণ মানুষের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়, হয়তো তারা কিছুদিনের জন্য একা হয়ে যায়। মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করে যে তুমি এখন সারাক্ষণ কম্পিউটার ল্যাপটপ এগুলো নিয়ে ব্যস্ত, মানুষের সাথে মিশতেছ না, মানুষের ভেতর যাচ্ছ না। তা আসলে সবার লাইফে একটা গোল থাকে, সেই গোলটা সাকসেস হলে সেই গোলটার জন্য আপনাকে 2-4 বছর পরিশ্রম করতে হবে। এই 2-4 বছর নিজেকে একটা চর্চার মধ্যে রাখতে হবে, একটা প্র্যাকটিসের মধ্যে, একটা গাইডলাইন্সের মধ্যে রাখতে হবে। আপনি যখন এই জিনিসটা করতে পারবেন, 2-4 বছর পরে আপনার যে সাকসেস সেটা দেখে তারাই বিমোহিত হবে। আপনার যে সফলতা এটা দেখে তারাই ঈর্ষান্বিত হবে যে তুমি এটা কিভাবে করলা, এটা কিভাবে সম্ভব হলো। কিন্তু আপনার যে 2 বছরের পরিশ্রম, 1 বছরের কঠিন পরিশ্রম,
নিজেকে একটা নির্দিষ্ট প্র্যাকটিসের মধ্যে রাখা, চর্চার মধ্যে রাখা, একটা লাইফস্টাইলের মধ্যে রাখা, এই জিনিসটা কিন্তু কেউ দেখবে না। এটা নিয়ে বরং আপনাকে পচানোর চেষ্টা করবে, এটা নিয়ে আপনাকে কথা শোনাবে। আমি একদম মানে কি বলবো, যারাই কোনো একটা উদ্যোগ নেয়, যারাই উদ্যোক্তা, যারাই বড় কিছু করতে চায়, তাদেরকে একটা নির্দিষ্ট একটা লাইফস্টাইলের মধ্যে যেতে হয়, একটা নির্দিষ্ট ধ্যান ধারণার মধ্যে থাকতে হয়। যখন তারা এই ধ্যান ধারণার বাইরে যাওয়া শুরু করে, অন্যদের মধ্যে যাওয়া শুরু করে, তখন আর তাদের এই ধ্যান ধারণাগুলো মাথায় থাকে না, তাদের ফোকাস নষ্ট হয়ে যায়। এই জন্য তাদের কিছুটা একা থাকতে হয় এবং একা একা এই জিনিসগুলো ধরে রাখতে হয়। তো আপনাকে বই পড়তে হবে, যেটা বললাম যে বই পড়তে হবে, অটো সাজেশন প্র্যাকটিস করতে হবে, এবং আপনার যে কাজ, এসইও, ফ্রিল্যান্সিং, এই জিনিসগুলো নিয়ে স্টাডি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আপনার সমস্ত চিন্তা ভাবনাকে ব্যস্ত রাখতে হবে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ। সাকসেস মানে কিন্তু এটা না যে আপনি ক্লাস করলেন, ক্লাস থেকে বের হয়ে গেলেন, কি শিখলেন না শিখলেন, তারপরে আপনি কিছুদিন চেষ্টা করলেন, ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন যে আমার দ্বারা হয় নাই। এটা খুব কঠিন। কিন্তু আপনি যখন লেগে থাকবেন, আপনার মধ্যে যখন যখন উৎসাহ উদ্দীপনা থাকবে, মানসিক শক্তি থাকবে, আপনি যখন হাল না ছাড়ার মানসিকতা আপনার মধ্যে থাকবে, তখন কিন্তু আপনি সফল হবেনই, আপনাকে কেউ ব্যর্থ করতে পারবে না ইনশাআল্লাহ। তো এই হাল না ছাড়ার মানসিকতা আপনার মধ্যে আসতে হবে, এই ক্ষুধা আপনার মধ্যে জাগ্রত হবে, ক্ষুধার্ত থাকতে হবে সফল হওয়ার জন্য। সফলতা কিন্তু এমনি এমনি আসবে না। আপনার সফলতা আসতে হলে ক্ষুধা থাকতে হবে, যে আমাকে সফল হতে হবে, আমাকে লেগে থাকতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, আমি পারবো, এই ধরনের বিশ্বাস, এই ধরনের চেষ্টা, এই ধরনের উদ্যম, এই জিনিসগুলা আপনার মধ্যে আগে নিয়ে আসতে হবে। তারপরে আপনি আপনার সফলতার দেখা পাবেন। সফলতা, ফ্রিল্যান্সিং এর সফলতা এতটা সহজও না। যারা সফল হয়েছে তারা অনেক পরিশ্রম করেছে এবং লেগে থেকেছে, ধৈর্য ধরেছে, তারপরে তাদের সফলতা এসেছে। আপনিও সফল হবেন। কাজ শেখা কোনো ব্যাপার না, কাজ শেখা আপনি খুব দ্রুত কাজ শিখে যাবেন, কিন্তু কাজকে সফল করতে হবে, এটার দায়িত্ব আপনার, এটার রেসপন্সিবিলিটি আপনার। এবং আমি আপনার সাথে আছি কোচ হিসেবে, সবসময় আছি, অল টাইম আছি আপনাকে মোটিভেট করার জন্য। যেহেতু আমি কাজটা করতে পেরেছি, আপনাকেও আমি এটা করাতে পারবো, তবে আমার সাথে আপনাকে দৌড়াতে হবে। এবং এই ফ্রিল্যান্সিং, আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে, সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে। কারণ একটা সময় আপনি যদি ভালোভাবে এসইও করেন, আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, কাজটা যদি ঠিকঠাক ভাবে করতে পারেন, যেহেতু আমি আছি, আমি আপনাকে হেল্প করবো সবসময়, আপনার না পারার কোনো প্রশ্নই নেই। আপনি ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের সাথে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, না বলতে হবে, কি করতে হবে, সব ব্যাপারে আমি আপনাকে হেল্প করব। তো এক সময় আপনি মাসে $1000 ইনকাম করবেন, $2000 ইনকাম করবেন, $5000 ইনকাম করবেন। ইটস পসিবল, ইটস পসিবল, ভেরি ভেরি পসিবল। শুধু আপনার ডেডিকেশনটা দরকার। এবং এসইও অনেক বড় লেভেলের একটা স্কিল, এটা ছোটখাটো কোনো বিষয় না। এটা আপনি 2 দিন প্র্যাকটিস করে যদি ফেলে দেন, যে 2 দিন প্র্যাকটিস করলাম, চেষ্টা করলাম, কঠিন মনে হলো, ঠিক আছে ভাই, অন্য কিছু করি, তাহলে আপনি জীবন থেকে অনেক বড় একটা জিনিস হারাবেন। কিন্তু আপনি যদি এটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জন এসইও দিয়ে করতে পারবেন। কারণ এসইও আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল কনফিডেন্স, ফিনান্সিয়াল ফ্রিডম, ফিনান্সিয়াল কনফিডেন্স। আপনি অনলি একটা ল্যাপটপ কানেকশন, ইন্টারনেট কানেকশন দিয়েই, ল্যাপটপ ইন্টারনেট কানেকশন দিয়ে আপনি আর্নিং করতে পারবেন। $1 খরচ হবে না আপনার। কিছু খরচ হইতে পারে, ওটাকে আমরা খরচের মধ্যেই ধরছি না। বিজনেস করতে যেমন অনেক টাকা লাগে, বিজনেস করতে অনেক টাকা লাগে, লাখ লাখ টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন। এখানে আপনার লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট কোনো ইনভেস্ট ছাড়াই আপনাকে এখান থেকে, আপনি যদি সময় দেন, শ্রম দেন, এখান থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আনডাউটেডলি। 2022 সাল, আপনি যদি একটা বছর ঠিকঠাক ভাবে এখানে কাজ করেন, আপনি ফিনান্সিয়ালি ফ্রি। আপনি এখান থেকে ফিনান্সিয়ালি ফ্রি, আপনি যা মন চায় আপনি করতে পারেন। আপনাকে কোনো জবও করা লাগবে না বা অন্য কিছু করতে হবে না। তবে আপনাকে ওই ধরনের ডেডিকেটেড থাকতে হবে, আপনাকে এটার উপর ড্রাইভ দিতে হবে, এটা নিয়ে, তাহলে আপনি এখান থেকে সফল হবেন। তো আপনি কি লেগে থাকতে পারবেন, এভাবে ড্রাইভ দিতে পারবেন?
আপনার সেই মানসিকতা, সেই ক্ষুধা আছে নিজের মধ্যে। কারণ ক্ষুধা না থাকলে ভাই সফলতা কিন্তু আসবে না। সফলতা কিন্তু তাদের কাছেই আসে যারা ক্ষুধার্ত, যারা সফলতা চায়, যে কোনো কিছুর যে কোনো ভাবে তারা সফলতাকে ছিনিয়ে আনতে চায়, তাদের জন্য হচ্ছে সফলতা। সফলতা কিন্তু এত ইজি না। তো আমাকে একটু টেক্সট করে জানান যে আর ইউ সিরিয়াস, আর ইউ হাংরি, আর ইউ রিয়েলি হাংরি ফর সাকসেস? টেক্সট মি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। Really, you are so hungry. Okay, very good. I can see you are so confident. I can see you are so hungry for success. So, হ্যাঁ, এরকম হাংরি যদি আপনি থাকতে পারেন, এরকম কনফিডেন্ট যদি আপনি থাকতে পারেন, লেগে থাকার সাহস যদি আপনার থাকে, ধৈর্য যদি আপনার থাকে, তাহলে আপনি সফল হবেন ইনশাল্লাহ। এবং আমি চাই আপনারা সফল হন, কারণ আপনাদের সফলতা মানেই হচ্ছে আমার সফলতা। তো মাইন্ডসেটটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করার জন্য। 80% মাইন্ডসেট, 80% মাইন্ডসেট এবং 20% হচ্ছে কাজ। কারণ এটা হচ্ছে চ্যালেঞ্জিং ওয়ার্ক, এবং চ্যালেঞ্জিং কাজের ক্ষেত্রে আপনার 80% মাইন্ডসেট দরকার। এর জন্য সবসময় নিজেকে পরিবেষ্টিত রাখতে হয়, নিজেকে সবসময় জড়িয়ে রাখতে হয় পজিটিভ মানুষদের সাথে। নেগেটিভ মানুষদের সাথে মিশবেন না, যারা নাবাচক কথা বলে, হতাশামূলক কথা বলে, তাদের সাথে সময় দিবেন না, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড তাদের দ্বারা প্রভাবিত হবে। Okay, good. I want to be success and also income dollar. Good. You are very, very confident and I'm proud of you. So, যারা সাকসেস তাদের সাথে সময় দিবেন। যারা সাকসেস, নিজে নিজে অ্যাফার্মেশন প্র্যাকটিস করবেন, নিজেকে পজিটিভ রাখতে, এবং অটো সাজেশন প্র্যাকটিস করবেন, এবং বই পড়বেন, কারণ বই হচ্ছে আপনার সবচেয়ে ভালো বন্ধু, একাকিত্বের সঙ্গী, এবং আপনার চিন্তা ভাবনাকে ব্রড করতে হেল্প করবে হচ্ছে বই। আপনি আপনার যে চিন্তা ভাবনার যে পরিধি, সেটা বাড়াতে পারবেন হচ্ছে বই থেকে। এর জন্য আপনাকে বই পড়তে হবে। তো এইভাবে নিজেকে পজিটিভ এনভায়রনমেন্টের সাথে অ্যাটাচ রাখবেন। নেগেটিভ এনভায়রনমেন্টের সাথে অ্যাটাচ রাখলে আপনার মোটিভেশন কমতে থাকবে, এবং মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ। এর জন্য আমি এত এত কথা বলি। আমি এই যে ক্লাসে বেশিরভাগ সময় শুধু মাইন্ডসেট নিয়ে কথা বলি। কেন? কারণ হচ্ছে আপনি স্কিল যতই থাকুক আপনার, আপনি সাকসেস হতে পারবেন না যদি আপনি ধৈর্য না ধরতে পারেন, আপনার কনফিডেন্স লেভেল ভালো না থাকে, আপনি চ্যালেঞ্জিং, যুদ্ধ করার, ফাইটিং করার মতো মাইন্ড আপনার না থাকে। এর জন্য হচ্ছে ইউ হ্যাভ টু বি এ ফাইটার। আপনাকে যোদ্ধা হইতে হবে, আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, দেন ইউ ক্যান বি সাকসেসফুল। এবং এটার সাকসেস অনেক মজার। আপনি যখন এক একটা স্ট্যাটাস দিবেন যে আমি $50 একটা কাজ পেয়েছি, $100 একটা কাজ পেয়েছি, 200, 300, $500 কাজ পেয়েছি, তখন কিন্তু আপনার আপনার সেই যে স্ক্রিনশট আপনি দিবেন, সেটাতে কিন্তু আপনি অনেক মজা পাবেন, এবং আপনি নিজের প্রতি একটা প্রাউড ফিল হবে যে না, আমি একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি, আমিও পারি। এই ধরনের ফিলিং আপনার আসবে। তো এটা তো আর এমনি এমনি আসবে না, এটাকে ছিনিয়ে আনতে হবে। তো এটা আপনাকে করতে হবে। তো যাই হোক, এখন আমরা একটু যেটা করব সেটা হলো আমাদের কাজ যেটা ছিল সেটা দেখব। কাজ ছিল হচ্ছে, আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে করতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং সুন্দরভাবে করতে পেরেছেন। কাজ হচ্ছে এই ব্লগে পোস্ট করা। এটাই তো অনেকে জানতো না, অনেকে বুঝতে পারতো না যে কিভাবে এই জিনিসগুলো করে। একটা ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড কি, এটাই তো কেউ বুঝতো না। এই জিনিসটাই এই জিনিসটাই
যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড, ওয়েবসাইটের ভেতরটা কেমন, আমরা তো সবসময় ওয়েবসাইটের বাইরেটা দেখেছি, কখনো কিন্তু ওয়েবসাইটের ভেতরটা আমরা দেখি নাই, দেখতে পাই নাই, আমরা সবসময় দেখেছি ওয়েবসাইটের বাইরেটা। তো একটা ওয়েবসাইট যেমন ফেসবুক, ফেসবুক যেখান থেকে পরিচালিত হচ্ছে, ফেসবুকের যে আপনার ভেতরটা, সেটা আমরা তো কখনো দেখতে পারি নাই। তো এই কোর্সে জয়েন করার মাধ্যমে আপনি দেখতে পারলেন যে একটা ওয়েবসাইটের যে ভেতরটা সেটা কিরকম, ড্যাশবোর্ডটা কেমন। তো এখন এখানে কিভাবে পোস্ট করতে হয় অলরেডি আপনারা সেটাও শিখে গেছেন, এবং পোস্টগুলো কিভাবে এসইও ফ্রেন্ডলি করতে হয়। এসইও ফ্রেন্ডলি মানে এটাকে, এটা যাতে গুগলে র‍্যাঙ্ক করে সেভাবে অপটিমাইজ করা, সেই ব্যাপারটা কিন্তু আপনারা শিখে গিয়েছেন। তো আমরা একটা একটা করে পোস্ট অ্যানালাইসিস করব, আমাদের কাজ হচ্ছে এখন পোস্ট অ্যানালাইসিস করা। প্রথম যে পোস্ট, এটা আমরা দেখি এটার কি অবস্থা। এটা একটা ছোটখাটো পোস্ট, এবং পোস্টারের নাম নেই এখানে, যদিও নাম এখানে থাকার কথা ছিল, নেই নাম। ওকে ফাইন, আমি বলেছিলাম পোস্টের শেষে নাম দিতে, তবে আমার যতদূর ধারণা এটা হচ্ছে উষার কাজ। অন পেজ এসইও সার্ভিস, এটা হচ্ছে উষার কাজ। তো এখানে নামটা থাকা জরুরি ছিল। তো ওকে ফাইন, তো এটার এসইওর কি অবস্থা আমরা একটু দেখব। আমরা এডিট পোস্টে একটু চাই দেখি। এই তো চলে আসছে। এখন এখন এইটার কাজটা কি? ইউএসটি এসইও তে আসলাম, এখানে কি এসইও করা হয়েছে, মেবি সে সে যেটা করে নাই সেটা হচ্ছে আপডেট দেয় নাই। আপডেট দেয় নাই মানে হচ্ছে কি, মানে দেখেন 6টা প্রবলেম আছে এবং কোনো এসইওই করা হয়নি, এসইও সে করেনি, জাস্ট পোস্ট আপডেট করে ফেলে রাখছে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, জাস্ট পোস্ট আপলোড করে ফেলে রেখেছে। কি কি কাজে ইউএসটিসি তে আসলাম আমরা, ইউএসটিসি এসইও তে আসার পরে এখানে যে অন পেজ এসইও সার্ভিস, বুঝলাম এটা তার কিওয়ার্ড, কোনো মেটা ডেসক্রিপশন, কোনো কাজই করে নাই সে। আই থিংক হয়তো বুঝে নাই, বা বুঝলেও সে করার পরে হয়তো আপডেট করে নাই, যেখান থেকে যে আপডেট করতে হবে এই কাজটা সে করে নাই, এই কাজটা সে করে নাই, আপডেট করে নাই। তো দ্যাটস ওয়াই কোনো কিছু সেভ হয় নাই, সেভ হয় নাই। তো এটার কোনো এসইও করা হয় নাই, কিছু হয়নি। ওকে, আমরা পরের পোস্টগুলোতে দেখি কি অবস্থা। অল পোস্টে গেলাম, দেখেন একটা ওয়েবসাইটের, এবং সবচেয়ে বড় সমস্যা হলো সিরিয়াস না। সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সিরিয়াস হইতে হবে। সিরিয়াস হইতে হবে যে আমি, আমাকে প্র্যাকটিস করতে দিয়েছে, আমাকে কাজ দিয়েছে, একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়েছে, আমাকে সেই কাজটা করতে হবে। ওয়েবসাইটের অ্যাক্সেস তো আপনার কাছে দু একদিন পরে নাও থাকতে পারে, এক সপ্তাহ পরে আপনার কাছে নাও থাকতে পারে। আপনার এই জিনিসটা প্র্যাকটিস করে রাখতে হবে না ভালোভাবে, এই জিনিসটা তো আপনার প্র্যাকটিস করা উচিত ভালোভাবে। এবং মাঝখানে একদিন সময় পেয়েছেন আপনারা, এবং সিম্পল একটা কাজ ছিল, কাজ হচ্ছে জাস্ট একটা পোস্ট করা, এটা আধা ঘন্টার কাজ বা 1 ঘন্টার কাজ, আধা ঘন্টার কাজ মাত্র। ওকে, এই পোস্টের কি অবস্থা দেখি। এডিট, এটা কার পোস্ট? অন পেজ, অন পেজ, এটা কোনো টাইটেল হলো? হোয়াট ইজ অন পেজ এসইও? বুঝলাম এটা টাইটেল নাকি, টাইটেল তো এটা, টাইটেল এটা, তাহলে এখানে, এখানে ঠিক আছে, কিন্তু মেইন টাইটেলই ঠিক নাই। এটা হচ্ছে আপনার সাব হেডিং, তো হেডিংই তো ঠিক নেই। হোয়াট ইজ অন পেজ এসইও এখানে, এখানে হবে আপনার। ওকে, সো তারপরে হচ্ছে আপনার কাজ কি? তারপরে হচ্ছে আপনার কাজ, নিচের দিকে গেলে এখানেও নাম টাম কিছু নাই, এটা কার পোস্ট কে জানে। হোয়াট ইজ অন পেজ এসইও, এটা কার কাজ? হোয়াট ইজ অন পেজ এসইও কার কাজ? এটা কোনো নাম টাম কিচ্ছু নেই। এবং কি কি অবস্থা, নিচের দিকে দেখি এটার কি অবস্থা।
এসইও অ্যানালাইসিস কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওকে, আমরা ব্যাক করি এটা থেকে। প্রথম দুইটা পোস্টের কোনো খবরই নেই। অন পেজ এসইও সার্ভিস, অন পেজ এসইও সার্ভিস, অন পেজ এটা কার? এগুলা এগুলা মেবি ড্রাফট, মানে এগুলো হচ্ছে আপনার কাজই করা হয়নি, এগুলো হচ্ছে পোস্টগুলো হচ্ছে ঠিকঠাক ভাবে পাবলিশই করা হয়নি এর জন্য। যাই হোক, এখান থেকে দেখি হোয়াই ডিজিটাল মার্কেট ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস। এটা কার পোস্ট দেখি। এটা কার পোস্ট? সে কামরুল ইসলাম। ওকে ফাইন, কামরুল ইসলাম। ওকে, এটা ঠিকঠাক ভাবে পাবলিশই হয়নি, এই জিনিসগুলো পাবলিশই হয়নি ঠিকঠাক ভাবে। আচ্ছা, এটা হচ্ছে বন্যাপুর পোস্ট, আর এটা হচ্ছে কামরুল ইসলাম। ওকে,
ওকে, এটা হচ্ছে বন্যাপুর পোস্ট। এটার কি অবস্থা দেখি। কে জানি আর একটা প্লাগইন ইনস্টল করছে, এটা হচ্ছে এটা অল ইন অন এসইও। এটা তো দরকার নাই, আমি ইউএসটি দিয়ে শেখাচ্ছিলাম, এটা কি করছে জানি না, বাট এটার দরকার নাই। তো আমি ইউএসটি দিয়ে শেখাচ্ছি, কিন্তু কেউ একটা এইটা ইনস্টল করছে। ওকে, যাই হোক, এখানে এখানে যেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। টাইটেল কি? টাইটেল হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এইটাই টাইটেল। টাইটেল কিন্তু আরো অন্য কিছু হইতে পারে, কিন্তু এই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে টাইটেলটা ঠিকঠাক ভাবে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, শুধু এইটা আসছে। এখানে টাইটেলটা দেওয়া যেতে পারে। আমি একটু অ্যানালাইসিস আসি। এখানে দেখেন, এই যে যে কালারটা আসছে, এটা কিন্তু গ্রিন আসে নাই। এটা কিন্তু গ্রিন আসাটা খুব গুরুত্বপূর্ণ। গ্রিন কালার কিন্তু আসে না, এটা কমলা কালার আসছে। মানে হচ্ছে এখানে লেটার বেশি হয়ে গেছে। এই যে এই পর্যন্ত লিখেছেন, এটা হচ্ছে বন্যা আপুকে বলছি আমি। আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? দেখেন, এই যে মেটা ডেসক্রিপশন কত ক্যারেক্টার? 160 ক্যারেক্টার পর্যন্ত রাখতে হবে। এর বেশি চলে আসছে বিধায় এখানে কিন্তু কমলা কালার চলে আসছে। এজন্য এটাকে কমাইতে হবে। এটা কমাইতে হবে এবং মিনিংফুল রাখতে হবে। কমাইতে হবে এবং মিনিংফুল রাখতে হবে। এটা পরে বুঝতে হবে। দেখেন, আমি এটা কেটে দিচ্ছি। এই যে এখন গ্রিন আসছে, তবে সেন্টেন্স কিন্তু মিনিংফুল না। আপনাকে মিনিংফুল কিছু লিখে বা কপি করে আপনাকে এটা ফিল আপ করতে হবে। তো এই যে গ্রিন আসছে, আপনাকে এটা গ্রিন রাখতে হবে, না হলে তো এসিও হইলো না। এই যে স্ল্যাগে আপনি কিওয়ার্ড ইউজ করছেন, এটা ঠিক আছে। তো এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডটা রাখতে হবে। ডিজিটাল মার্কেটিং, অলসো কল্ড অনলাইন মার্কেটিং। কিন্তু এই যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এই কথাটাও এই মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এই কথাটাও এই মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। তারপর হচ্ছে এসইও অ্যানালাইসিস গ্রিন। হ্যাঁ, এটা ঠিক আছে, মোটামুটি সমস্যা নাই। কিন্তু আরো কিছু জিনিস, কি ফ্রেজ ইন দ্য ইন্ট্রোডাকশন। এটার মানে হচ্ছে কি ফ্রেজ, মানে কি ফ্রেজ কোনটা? কি ফ্রেজ হচ্ছে এই যে ফোকাস কিওয়ার্ডটা, ফান্ডামেন্টাল অফ এসইও ডিজিটাল মার্কেটিং, এই জিনিসটা ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা কপি করে নিলাম আমি। এইটা হচ্ছে প্রথম দিকে এই প্রথম প্যারার মধ্যে থাকতে হবে, ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থাকতে হবে। তো ডিজিটাল মার্কেটিং, অলসো কল্ড অনলাইন মার্কেটিং, is the promotion of brands to connect with the potential customers using the internet and other forms of digital communication. তো দিস আচ্ছা, এখানে আমরা এই কিওয়ার্ডটা বসাই দিই। এই যে দিস ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং ইনক্লুডস, এখানে মিনিংফুল হইতে হবে, অর্থবহ হইতে হবে। তো এটা আপনি এখানে বসাই দিলাম। এখানে বসাই দিয়ে দেখি কি অবস্থা। কারণ আমি যে কাজটা করলাম, কিওয়ার্ডটা কি ফ্রেজটা ইন্ট্রোডাকশনে থাকতে হবে। ইন্ট্রোডাকশন তো এটাই, ইন্ট্রোডাকশন প্যারা তো এটাই। এই প্যারার মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকতে হবে। তো আমি একটু নিচের দিকে যাই এবং গিয়ে দেখি কি অবস্থা। তো এই যে তিনটা প্রবলেম ছিল, দুইটা হয়ে গেল। এরপরে কি বলছে? কি ফ্রেজ ডেনসিটি মানে হচ্ছে কিওয়ার্ডটা তিনবার থাকতে হবে কমপক্ষে। কিওয়ার্ডটা তিনবার থাকতে হবে এই আর্টিকেলের মধ্যে কমপক্ষে। তো আমরা তো কিওয়ার্ডটা কয়বার ব্যবহার করেছি? কিওয়ার্ডটা হচ্ছে, দেখেন, কিওয়ার্ডটা হচ্ছে আমরা এখানে বলতেছি ওয়ান টাইম, মাত্র একবারই ব্যবহার করেছি। ওই যে একটু আগে যেটা দিলাম, একবারই ব্যবহার করেছি কিওয়ার্ডটা। আমরা আরো কয়েকবার ব্যবহার করবো, আরো দুইবার ব্যবহার করবো, তাহলে এই প্রবলেমটা চলে যাবে। আরো দুইবার, দুই জায়গায় ব্যবহার করবো। এক হচ্ছে এই জায়গায় তো ব্যবহার করলামই, তাই না? এই যে জায়গায় যেমন এই যে দিস ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এখানে যেমন ব্যবহার করলাম, এরকম এই আর্টিকেলের মধ্যে আরো দুই জায়গায় ব্যবহার করতে হবে। মিনিংফুল ওয়েতে, অর্থবহ হতে হবে। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে, এটা প্রফিটেবল মার্কেটিং, তারপর হচ্ছে পেপার ক্লিক। আচ্ছা,
কন্টেন্ট মার্কেটিং কোথায় বসানো যায়? এসইও ওয়েবসাইট, এখানে দেখি ওয়েবসাইট অপটিমাইজেশন দ্য ফার্স্ট and the most reasonable piece of the basics of advanced advertising is SEO that represents search engine optimization. তো এইটা the fundamental of digital marketing. ওকে, তো আমরা এখানে বলতে পারি, SEO is one of the, এখানে আমরা অ্যাড করে দিতে পারি SEO, এটা আমরা নিজেরা লিখে দিচ্ছি। SEO is the SEO is one of the এবার আমরা এটা পেস্ট করি, এই যে এখানে এবার ডট দিয়ে দিই, এই লাইনটা আমি অ্যাড করলাম শুধু, এই লাইনটা SEO is one of the fundamental of digital marketing, ব্যাস এই জিনিসটা আমি অ্যাড করলাম। তো এই যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এই যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই জিনিসটা আমরা এক্সট্রা অ্যাড করলাম কারণ আমাদের কিওয়ার্ড ডেনসিটি মানে কিওয়ার্ডের পরিমাণটা কম, তাই এর মধ্যে 3 বার ব্যবহার করতে হবে। আমি কয়বার ব্যবহার করলাম? এই নিয়ে 2 বার হলো, দেখেন এই যে the focus key phrase was found 2 times, 2 বার ব্যবহার করেছি, তাই না? আরো একবার ব্যবহার করলে 3 বার হবে। কি ফ্রেজ ডেনসিটি আরো একবার ব্যবহার করলে 3 বার হবে। তো সেটা আমরা কিভাবে করব দেখি অন্য কোথাও লেখা যায় কিনা। তো এখানে বলেছি SEO is one of the fundamental, তো কন্টেন্ট মার্কেটিং ইটস অ্যানাদার ফান্ডামেন্টাল, এটাও তো অ্যানাদার ফান্ডামেন্টাল, ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট, তাই না? কন্টেন্ট মার্কেটিং। তো এখানে আমরা বলে দিই যে এখানে এই পর্যন্ত ঠিক আছে, এটা অনেক বড় হয়ে গেছে, এন্ড সো অন। তো এন্ড সো অন ঠিক আছে, এখানে ডট দিয়ে আমরা এখান থেকে শুরু করি। সো কন্টেন্ট মার্কেটিং এখানে লিখে দেই, মিনিংফুল করতে হবে কি। সো কন্টেন্ট মার্কেটিং is another biggest fundamental of, so content marketing is another biggest fundamental of digital marketing। এই যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি ডিজিটাল মার্কেটিং, কিন্তু আমার সেন্টেন্সটা কিন্তু মিনিংফুল হচ্ছে, একই সাথে মিনিংফুল হচ্ছে। সো এখানে শুধু কি অ্যাড করলাম যে সো কন্টেন্ট মার্কেটিং ইজ অ্যানাদার বিগেস্ট ফান্ডামেন্টাল, এই যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। দেখেন মিনিংফুল, আমি কিন্তু জোর করে বসাই নাই, এটা কিন্তু একদম মিনিংফুল হয়েছে, জোর করে বসানো লাগে নাই। জোর করে কখনো বসাবেন না যে এখানে বসাই দিলেন কিন্তু এটার সাথে এটা যাচ্ছে না, এই কথার সাথে এই লাইনটা যাচ্ছে না, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনাকে বুঝে বুঝে বসাইতে হবে, কোন এক জায়গায় বসাবেন যেখানে মিনিংফুল থাকে, বা তার আগে পিছে কিছু লিখে বসাই দিবেন। আচ্ছা, তাহলে কি হলো ব্যাপারটা, আমার কিন্তু হয়ে গেছে কাজটা। 3 বার কিন্তু ইউজ করার কথা আমি করেছি, তাহলে আমার প্রবলেম চলে গেল। আমার প্রবলেম থাকার কথা আর একটা, দেখি কি অবস্থা। এই যে দেখেন চলে গেছে, দেখছেন? আর একটা প্রবলেম আছে, এই যে মানে ওই যে কিওয়ার্ড ডেনসিটির যে প্রবলেম সেটা কিন্তু এখন নাই। আমার গুড রেজাল্ট 13টা চলে আসছে, 13 গুড রেজাল্ট, 13টা গুড রেজাল্ট চলে আসছে। এবং আর একটা আছে, সেটা হচ্ছে কি ফ্রেজ ইন মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের মধ্যে আমার কি ফ্রেজ নাই, ওই যে শুরুতে যেটা বললাম আপনি, এখানে কিন্তু আপনার কিওয়ার্ডটা নাই, সো এখানে কিওয়ার্ড দিলে 14 এর মধ্যে আমরা 14 পাবো, আমাদের ফলাফল হবে 14 এ। তো ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং, বুঝলাম। এটা আপনাকে বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসগুলো এত কঠিন না, কিন্তু আপনাকে একটু ইংলিশ রিডিং, আর ওয়েবসাইটে যে ইংলিশটা থাকে সেটা তো সহজ, কঠিন কিছু না। তো এই জিনিসগুলো আপনাকে একটু পড়ে পড়ে বুঝতে হবে, এবং শুরুতে তো আর বুঝবেন না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। না বোঝার কোনো কারণ নাই। আর যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আমাকে ডে এন্ড নাইট টেক্সট দিবেন, যে কোনো সময় আমি আপনাকে হেল্প করব। ক্লায়েন্টের কাজ পেয়েছেন, আমি আপনাকে হেল্প করব। নিজের ওয়েবসাইট তৈরি করবেন, আমি আপনাকে হেল্প করব। অল টাইম আমি আপনার সাথে আছি, সো নো টেনশন।
এবং যতবার আপনার আপনার বোঝার দরকার আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করবো, কোনো সমস্যা নেই। সো দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে আমার কিওয়ার্ড কি, কিওয়ার্ডটা ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। তাহলে এখানে কিভাবে এই কথাটা বসানো যায়, এই কিওয়ার্ডটা কিভাবে এই মেটা ডেসক্রিপশনের মধ্যে বসানো যায়, এটা হচ্ছে কথা। কারণ এটাই হচ্ছে আমাদের একটা প্রবলেম, তাই না? এটা আমরা ফিক্সড করব। তো এটা কিভাবে করা যায় দেখেন, ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটাই আমাকে বসাইতে হবে। মানে ডিজিটাল মার্কেটিং এর কতগুলা ফান্ডামেন্টাল আছে, কতগুলা মেইন ব্যাপার স্যাপার আছে, বা কতগুলা জিনিস নিয়ে ডিজিটাল মার্কেটিং সেটা বলতেছে। তো এখানে আমরা এটা একটা মিনিংফুল ওয়েতে লিখতে হবে। Digital marketing, also called online marketing, is the promotion of brands to connect with potential customers using the internet. Okay. Mm, digital marketing, also called online marketing, is the okay. So আমাদের কথা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবো। তো আমাদের মেটা ডেসক্রিপশন হইতে হবে ওই টাইপের। আমরা তো শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলবো হচ্ছে হোল পুরা ফান্ডামেন্টাল, মানে সবগুলা, মানে ডিজিটাল মার্কেটিং এর প্রধান প্রধান শাখা যেগুলো সেগুলো নিয়ে। সো এখানে এখানে কথা হয়েছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো এটাকে আমরা ফান্ডামেন্টাল কথাটা কিভাবে অ্যাড করতে পারি? ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং, সো ইজ প্রমোশন ব্র্যান্ডস অন। ওকে, সো আমরা এটা এটা কেটেই দিই। এত বড় এই জিনিসটা রাখলে আমরা এটা অ্যাড করতে মেবি পারবো না, একটু ডিফিকাল্ট হবে। সো আমরা এখান থেকে কেটে দেখেন আবার কিন্তু কমলা হওয়া শুরু করছে, কারণ এটা ছোট হয়ে যাচ্ছে। এটা 160 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, অক্ষর 160 অক্ষরের মধ্যে। তো এটা যখন বড় হবে আবার এটা গ্রিন হবে। ওকে, তো ডিজিটাল মার্কেটিং অলসো কল্ড অনলাইন মার্কেটিং। ওকে, তাহলে তাহলে আমরা এখানে বলি কি বলবো, এখানে বলবো যে লেটস ডিসকাস অ্যাবাউট সাম, লেটস ডিসকাস অ্যাবাউট সাম, লেটস, চলেন আমরা আলোচনা করি অ্যাবাউট সাম কি নিয়ে। আচ্ছা, এখানে অ্যাবাউট হবে না, লেটস ডিসকাস সাম ফান্ডামেন্টাল। দেখেন এখানে কিন্তু আপনাকে, আপনার ইংরেজি ভুল হবে না, আপনাকে এই যে গ্রামারলি যে এক্সটেনশন, গ্রামারলি ইংলিশ গ্রামার চেক করে, এটা আপনাকে হেল্প করবে ভুল ধরার জন্য। অতএব আপনি লিখবেন আর গ্রামারলি দিয়ে টেস্ট করবেন, তাহলেই হয়ে যাবে আপাতত। সো লেটস ডিসকাস ডিসকাস সাম ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। ওকে, গেল। তো এখনো গ্রিন হয় নাই। ওকে, ফান্ডামেন্টালের সাথে এস দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। লেটস ডিসকাস সাম ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং। এখনো গ্রিন হয় নাই, মানে আরো ওয়ার্ড চাচ্ছে, আর একটু বড় চাচ্ছে, বিকজ ও ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, তাহলে আমরা আরো আরো দুইটা ওয়ার্ড দিলেই এটা হয়ে যাচ্ছে। এটা কিভাবে দেওয়া যায়? ডিজিটাল মার্কেটিং, বিকজ ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কি। ওকে, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কি। ওকে, দেখেন এনাফ। তাহলে কি হলো ব্যাপারটা? ওকে, এখানে যে ফান্ড, এখানে এখনো যায় নাই, না গেলে আমরা এই যে ফান্ডামেন্টালস থেকে এসটা উঠাই দিই, দেখি কি অবস্থা, গেছে নাকি, গেছে 14। ওকে, তাহলে দেখেন এটা কি করলাম আমরা, এখানে ফান্ডামেন্টালস যাচ্ছে, কিন্তু আমরা যদি ফান্ডামেন্টালস দেই তাহলে আমাদের এখান থেকে এটা নিচ্ছে না, কি ফ্রেশ মেটা ডেসক্রিপশন এটা নিচ্ছে না। তো মানে আমাদের প্রবলেমটা যাচ্ছে না, এটা কি ফ্রেজে থাকতে হবে। লেটস ডিসকাস অ্যাবাউট সাম, অ্যাবাউট লেটস ডিসকাস ডিসকাস ফান্ডামেন্টালস,
এখানে সামটা কেটে দিই তাহলে হবে। লেটস ডিসকাস ফান্ডামেন্টালস, লেটস ডিসকাস দ্য ফান্ডামেন্টালস, এই যে ঠিক আছে, লেটস ডিসকাস দ্য ফান্ডামেন্টালস, না তো ফান্ডামেন্টাল। ওকে গেছে, তার মানে এখন ঠিক আছে। দেখেন, লেটস ডিসকাস দ্য ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং বিকজ ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কি। ওকে, তো এখানে ডিজিটাল মার্কেটিং ইজ অলসো কল্ড অনলাইন মার্কেটিং। লেটস ডিসকাস দ্য ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং বিকজ ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কি। ওকে, তাহলে এই যে দেখেন 14, 14টার 14টাই কমপ্লিট। 14 এর মধ্যে আমরা কত পাইলাম? 14টা, মানে আমাদের এসইওটা খুব সুন্দর হয়েছে, তাই না? আমাদের এসইওটা খুব সুন্দর হয়েছে। যে এখানে কিছু প্রবলেম আছে স্পেলিং, এগুলো আপনারা ঠিক করবেন, এগুলো ঠিক করবেন সবকিছু। তো তো মোটামুটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন, মোটামুটি হয়তো ক্লিয়ার কিভাবে অন পেজ এসইওটা করে। দেখেন প্রথমে কি ফ্রেজ ইন স্লাগস লাগে, কিওয়ার্ড থাকতে হবে, এসইও টাইটেল ওয়াইড, ঠিক থাকতে হবে, সেটা বড় হওয়া যাবে না, ছোট হওয়া যাবে না। কি ফ্রেজ ইন টাইটেলের মধ্যে কিওয়ার্ড থাকতে হবে, টেক্সট লেন্থ ঠিক থাকতে হবে, প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ এটা ঠিক থাকতে হবে, মেটা ডেসক্রিপশন ঠিক থাকতে হবে। কি ফ্রেজ মানে বলা বলা হচ্ছে কিওয়ার্ড, কি ফ্রেজ মানে হচ্ছে কিওয়ার্ড, কি ফ্রেজটা কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে থাকতে হবে। কিফ্রেজ ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে কয়বার আপনি আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডটা ব্যবহার করলেন, আমরা যেমন 3বার ব্যবহার করলাম। কিফ্রেজ লেন্থ, এবং কিওয়ার্ডের লেন্থ খুব বেশি বড় না ছোট সেটা। কিফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন মানে শুরুতেই কিওয়ার্ড রাখতে হবে, শুরুতেই কিওয়ার্ডটা রাখতে হবে। যেমন আমরা প্রথমে যে কাজটা করলাম, ইন্টারনাল লিংকস ঠিকঠাক ভাবে দিতে পেরেছেন, ইমেজ ঠিক আছে, ইমেজ কিফ্রেজ ঠিক আছে, আউটবাউন্ড লিংকস ঠিক আছে। ওকে, অল গুড, অল গুড। তো ওয়েব বেসড মিডিয়া, ওকে ফাইন, ঠিক আছে, গুড, অল গুড। আদার্স ঠিক আছে, শুধু এই কয়েকটা প্রবলেম ছিল, এই প্রবলেমগুলো একটু বুঝে বুঝে পড়ে 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 আপনি ঠিক করে নিলেই পারবেন, এটা কোনো সমস্যাই না। আপনি একটু মনোযোগ দিলে এই জিনিসগুলো সলভ হয়ে যাবে। প্রথম দিকে যে আপনি বুঝে যাবেন ব্যাপারটা তা না। ইমেজ এন্ড আউটবাউন্ড অ্যাড করা ছিল, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, নো প্রবলেম। আমি ফার্স্ট টাইম যখন করেছিলাম তখন গ্রিন ছিল এসিও, দেন আবার এডিট করার পর আবার রেড হয়ে গেছে। ওকে, ইমেজ এন্ড আউটবাউন্ড অ্যাড করা ছিল, ওকে ঠিক আছে, নো প্রবলেম। তো এই ব্যাপারগুলা, এই যে যে ব্যাপারগুলা আমরা ডিসকাস করলাম এতক্ষণ, এই ডিসকাস গুলোর মাধ্যমে নিশ্চয়ই আপনার এখন সবারই মোটামুটি ক্লিয়ার যে কিভাবে কোথায় ফোকাস কিওয়ার্ড লিখতে হবে, কোথায় স্ল্যাগে আপনার এই কিওয়ার্ডটা থাকতে হবে, মেটা ডেসক্রিপশনে কিভাবে বুঝে বুঝে কিওয়ার্ড ইউজ করতে হবে, তারপরে হচ্ছে আপনার আর্টিকেলের মধ্যে কিভাবে আপনার কিওয়ার্ড বসাইতে হবে এবং কতবার বসাইতে হবে, এবং কিভাবে ইনবাউন্ড লিংক আউটবাউন্ড লিংক করতে হবে, এগুলো মোটামুটি করলেই আপনার অন পেজ এসইও ওকে, ডান। বাট আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে, সেই জিনিসগুলো আজকে আমি দেখাই দেব। এটা একটু আপডেট করে নিই, আপডেট করলাম, ওকে ফাইন। এখন কাজ হচ্ছে, এই যে ভিউতে যাই আমি, ওপেন লিংক। এখন কাজটা কি? এখন কাজ হচ্ছে, দেখেন, এখন কাজ হচ্ছে, এখানে আসি। এখন কাজ হচ্ছে যে আমরা একটা পোস্ট এরকম ওপেন করব। এখন কিন্তু আমরা আগের জায়গায় নেই, আগের জায়গাটা হচ্ছে যে পাশে এগুলা থাকবে। আমি আমি কোথায় আসছি জানেন? আমি আসছি হচ্ছে মূল ওয়েবসাইটে। এই যে এখানে ধরেন ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, তো এই যে আমি ওয়েবসাইটে আসছি, মূল ওয়েবসাইটে। যেহেতু আমার লগ ইন করা আছে তাই এই উপরে বারটা দেখাচ্ছে। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস লগ ইন করা, তাই উপরে বারটা দেখাচ্ছে। আমি আসছি ব্লগে, তো ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং এখানে আমি গেলাম, গিয়ে আমি এই পেজটা ওপেন করলাম, এই পেজটা ওপেন করলাম। ওকে, এখানে ওপেন করার পরে আমাকে এখানে দেখাচ্ছে এডিট পোস্ট, এখানে দেখছি এডিট উইথ এলিমেন্টর। এখন আমার কিছু কাজ আছে এখানে। এই কাজটা আপনি এডিট পোস্ট থেকেও করতে পারেন, এডিট উইথ এলিমেন্টর থেকেও করতে পারেন, দুই জায়গা থেকেই করতে আপনি পারেন, সমস্যা নাই। তবে যেটা এখন আমি করব সেটা হচ্ছে, আচ্ছা আমি এই জায়গা থেকেই দেখাই, যেখান থেকেই দেখাই, এই জিনিসগুলো আছে তো এখান থেকেই দেখাই। যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে প্রথমে যেটা করতে হবে সেটা হলো, ওকে এটা এখানে ঠিক আছে। উম, আহ,
টু ইট। ঠিক আছে, দেখেন। আচ্ছা এখানে এই যে ওকে, দেখেন আপনার কাজটা কি, কাজ হচ্ছে যে আপনার যে মেইন টাইটেলটা থাকবে, মেইন টাইটেল কোনটা, এটা না, মেইন টাইটেল হচ্ছে এইটা। তো আপনার আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়, সব পোস্টের ক্ষেত্রে যখন আপনি এডিট করবেন তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে দেখেন ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আপনার আপনার কি, আপনার হচ্ছে মেইন টাইটেল। তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এটা টাইটেলটা এইচ ওয়ান, আমি যেটার কথা বলছি এইচ ওয়ান হেডিং হিসাবেই থাকে, এইচ ওয়ান হেডিং হিসাবেই থাকে। এখানে লিখলে অটোমেটিক এটা বড় হয়ে যাবে টাইটেলটা। দেখেন আমি যাই লিখি এটা বড় হয়ে যাচ্ছে, বড় 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 অক্ষর হচ্ছে, এবং এটা হচ্ছে প্রধান টাইটেল। এই প্রধান টাইটেলটা এইচ ওয়ান হিসেবে দেখায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাকে এইচ ওয়ান করে দিতে হয়, অর্থাৎ মানে এইচ ওয়ান ট্যাগের মধ্যে এটা থাকে না, ছোট ছোট দেখায় আর কি। তো যাই হোক, আমি আমি এখান থেকে দেখালে বুঝবেন। ধরেন এটা কিন্তু এরকম নাই, এটা যেরকম আপনার এরকম বড় হয়ে আছে, বোল্ড হয়ে আছে, এরকম কিন্তু নাই, কারণ এটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগ মানে প্রধান টাইটেল, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। এখন এইটা কোনো টাইটেলের মধ্যেই নাই, এটা জাস্ট প্যারাগ্রাফ, এই অংশটা জাস্ট প্যারাগ্রাফ। কিন্তু কিন্তু আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে এইচ টু, ওইটা যেহেতু এইচ ওয়ান ট্যাগ, এটা যেহেতু প্রধান ট্যাগ, তাইলে আমাদের প্রধান হেডলাইন, তো আমাদের দ্বিতীয় হেডলাইন তো বের করতে হবে। সো দ্বিতীয় হেডলাইন হচ্ছে এইচ টু ট্যাগ, দ্বিতীয় হেডলাইন হচ্ছে এইচ টু ট্যাগ। তো এইচ টু ট্যাগ আমরা এটাকে বানাবো, এইচ থ্রি আমরা এইটাকে বানাবো, ধরেন দুই নাম্বার পয়েন্টটাকে, এইচ এইচ ফোর বা এটাকে বানাবো। তো এইভাবে। তো এখন কথা হচ্ছে কি, আমরা এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করেন। এইটা হচ্ছে আপনার মেইন টাইটেল হচ্ছে এইচ ওয়ান, এইচ ওয়ান হেডিং ওয়ান, এইচ মানে হচ্ছে হেডিং ওয়ান। তো আমরা এটা এখানে এভাবেই থাক, আমরা এইটাকে এইচ টু দেই। তো এই জিনিসটা আমরা একটু মার্ক করবো, শুধু এইটুকু, এই পুরোটা না কিন্তু এইটুকু মার্ক করার পরে আমরা এইখানে ক্লিক দিব, এই যে প্যারাগ্রাফ দেখাচ্ছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক করে এটাকে একটা, এই যে হেডিং দেখাচ্ছে এখানে হেডিং, তো আমরা হেডিং ক্লিক করব, হেডিং, হেডিং এ ক্লিক করলে এইচ টু আসছে, ভালো কথা, এইচ টু আসছে ভালো কথা। কিন্তু এইচ টু আসলে পুরাটা আবার এইচ টু হয়ে গেছে, এই কারণে সব বড় হয়ে গেছে, পুরাটা মার্ক হয়ে এইচ টু হয়ে গেছে, এই কারণে এখানে বড় দেখাচ্ছে পুরাটা। তো আমার তো এইটুকু শুধু আমি এইচ টু রাখবো, এই পুরাটা তো আমার এইচ টু করার দরকার নেই। কিন্তু আমি শুধু এইটাকে আবার আমি সিলেক্ট করি, এইটুকু যতটুকু আমার দরকার। এই যে এটা হবে প্যারাগ্রাফ, আর এইটা হবে হচ্ছে এইচ টু, এইটা হবে এইচ টু, এটা ঠিক আছে, কিন্তু এই পুরাটা হবে প্যারাগ্রাফ। তো পুরাটাকে প্যারাগ্রাফ বানানোর জন্য আমরা কি করতে পারি, আহ পুরোটাকে প্যারাগ্রাফ বানানোর জন্য মুভ ডাউন, মুভ, এটা কি, হেডিং, চেঞ্জ ব্লক টাইপ অর স্টাইল। ওকে, আমরা এখানে ক্লিক করি, এখানে তো সব হেডিং দেখাচ্ছে, এটাকে আমি এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এইচ সিক্স পর্যন্ত দেখাচ্ছে। ওকে, তো আমরা শুধু এই জায়গাটাকে করতে চাইছি, পুরোটা তো করতে চাইনি। পুরোটাকে আমি আবার সিলেক্ট করি। ওকে, করে এখানে, এখানে কি, না এখানে অপশন নেই। এখানে কি, চেঞ্জ অ্যালাইনমেন্ট, এটা চেঞ্জ টেক্সট অ্যালাইনমেন্ট, এটা, এটা মুভ অফ, এটা, এটা নো, নাথিং। এখানে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ দেখাচ্ছে, আমি এখানে প্যারাগ্রাফ ক্লিক করি।
আচ্ছা, এটা হচ্ছে কি একটু একটু সমস্যা হয়েছে এখানে, যেহেতু এটা ব্লকের মধ্যে আছে, এই ব্লকের মধ্যে সেহেতু শুধু এইটা সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট। আচ্ছা, আমি একটু কাজ করি, আমি এখানে একটা গ্যাপ দিই, এখানে একটা গ্যাপ দিই। এই যে এখন এখন এই জিনিসটাকে আমি হেডিং এ ক্লিক করে এটাকে আমি H2 করে দিলাম, শেষ। ওকে ফাইন। নাম্বার 1 এসইও। দেখি আমি এখন ব্লকটা, না হবে না, এটাকে নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে এসে এটাকে আমি প্যারাগ্রাফ করব, এটাকে আমি প্যারাগ্রাফ করব। কোত্থেকে করলাম একটু আগে, এই যে প্যারাগ্রাফ। ওকে, তো এটার কাজ শেষ। এটা হচ্ছে কই গেল আমার, ওকে এটা এখানে চলে আসছে, মাই গড। ওকে, তো এই যে দেখেন আমি কি করলাম, আমি ওকে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি মানে কিছু কিছু এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এই জায়গাটাকে সিলেক্ট করে এটাকে H2 করলাম, এটা H2 ট্যাগের মধ্যে আছে। তো H2 ট্যাগের মধ্যে আপনার কিওয়ার্ড থাকতে হবে বা কিওয়ার্ডের ভেরিয়েশন থাকতে হবে, মানে কিওয়ার্ডের সাথে মিল আছে এমন কিছু থাকতে হবে। তো আমাদের কিওয়ার্ড কিন্তু কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং। তাহলে H2টাও শুধু এসইও থাকলে হবে না, এখানে থাকতে হবে হচ্ছে H2 ট্যাগের মধ্যে কিওয়ার্ডের ভেরিয়েশন থাকতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং মার্কেটিং, এখানে ক্লোন দিয়ে দিই, এখানে কেটে দিই। মানে আমরা বোঝাতে যাচ্ছি যে ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং এসইও, মানে ডিরেক্ট আমরা শুধুমাত্র আমাদের কিওয়ার্ডটা H2 ট্যাগের মধ্যে রাখি নাই, এটাকে H2 ট্যাগ বানাইছি কারণ এটা এরকম বড় হয়ে গেছে। তো এটার সাথে আমরা কিছু অ্যাড করে দিছি যাতে কি হয় যে পুরাটা মিলে মেইন কিওয়ার্ডটা একবারের বেশি। এই যে এখানে যেমন একবার ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং H1 ট্যাগ, এই H1 একবারই ব্যবহার করব টাইটেল হিসেবে, টাইটেল হিসেবে আমরা একবারই ব্যবহার করব। এবং মেইন কিওয়ার্ডটার আশপাশে, মানে মেইন কিওয়ার্ডের সাথে, যেমন এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এটার সাথে এসইও, তো এরকম আশপাশে কিছু একটা অ্যাড করে আমরা সেটাকে H2 করব। এভাবে আমরা আরেকটা, যেমন এই যে এইটাকে এখানে যাই, এটাকে নিচে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটাকে নিচে নিয়ে আসলাম, ইন্টারনেট অ্যাডভার্টাইজিং, ইন্টারনেট অ্যাডভার্টাইজিং এটাকে আমরা H2 করব, এটাকেও H2 করব। H2 করতে হলে এখানে ক্লিক করতে হবে, হেডিং এ ক্লিক করতে হবে, হেডিং এ ক্লিক করে এই যে H2 হয়ে গেছে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে H3 ও করতে পারি, কিন্তু H3 খুব একটা কাজে লাগে না, H2 টাই বেশি কাজে লাগে র‍্যাঙ্কিং এর জন্য। তো H2 করলাম আমরা আবার এটাকে, তো এটাও H2, এটাও H2, এটাও H2, H2 ট্যাগ, এটাও H2 ট্যাগ। এখন কথা হচ্ছে যে H2 ট্যাগের মধ্যে, H2 ট্যাগের মধ্যে আপনার কিওয়ার্ডের ভেরিয়েশন রাখতে হবে, কিওয়ার্ডের সাথে মিল আছে এমন একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। H1 ট্যাগের মধ্যে মেইন কিওয়ার্ডটা রাখতে হবে, H1 ট্যাগের মধ্যে মেইন কিওয়ার্ডটা রাখতে হবে, এটা টাইটেলও হইতে পারে, আশপাশে কিছু থাকতে পারে, কিন্তু মেইন কিওয়ার্ডটা পুরোপুরি থাকতে হবে। এবং H2 ট্যাগের মধ্যে একবার কিওয়ার্ডের ভেরিয়েশন রাখতে হবে, তারপরে আবার আপনি যা খুশি তাই, এটা ঠিক আছে এটা রাখতে পারেন, এটা H2 ট্যাগ যদি করেন সমস্যা নাই,
এটা যদি করেন সমস্যা নেই, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আপনার h2 ট্যাগের মধ্যে একবার কিওয়ার্ডের ভেরিয়েশনটা রাখতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ওকে, এটা 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 আর মানে ডিটেইলসে যাব না, এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। কিভাবে ট্যাগ চেঞ্জ করে জাস্ট এটা বুঝলেই হবে, যে কিভাবে h1 করে কিভাবে h2 করে, এটা বুঝলেই হবে। তো এখন বলেন যে এ পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে ডিরেক্ট প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। প্রশ্ন থাকলে সরাসরি আনমিউট করে কথা বলেন, সমস্যা নেই। ওকে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি শুনেন, ব্যাপারটা হচ্ছে যে প্রথম দিকে আপনার কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হবে, ঝামেলাপূর্ণ মনে হবে, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি আপনাকে ক্লিয়ার করি, তাহলে দেখবেন যে ব্যাপারগুলো আপনার কাছে ক্লিয়ার। ধরেন যে আমি, আচ্ছা এটা একটু আপডেট করে দিই, আপডেট। ধরেন যে আমি এই পোস্টটাতে একটা পোস্টে গেলাম, এটা কেটে দিই। আচ্ছা এটা ধরেন আমার আমার এটা হচ্ছে মেইন ব্লগ। ব্লগে আসার পরে, ব্লগে আসার পরে আমি একটা পোস্টে যাই। পোস্টে গিয়ে ধরেন যে এই যে ফান্ডামেন্টাল অফ, এই যে হোয়াট ইজ আচ্ছা এই যে ধরেন যে প্রফেশনাল এসইও সার্ভিস, বা এই যে এটাতে গেলাম। তো আমরা বুঝবো যে এটা এস অন ট্যাগ, আমরা সহজেই বুঝতে পারছি। হ্যালো, কেউ কি কথা বলছেন? ওকে, আমরা ইজিলি বুঝতে পারছি যে হেডলাইনটা হচ্ছে এইচ অন ট্যাগ। আমরা সহজেই বুঝতে পারছি যে হেডলাইনটা হচ্ছে এইচ অন ট্যাগ, কারণ হেডলাইনটা সবাই এইচ অন ট্যাগের মধ্যে রাখে। এটা আমরা সহজেই বুঝতে পারছি যে এটা এইচ টু ট্যাগ, এবং এইচ টু ট্যাগের মধ্যে আমাদের কিওয়ার্ডটা আছে। দেখছেন, এইচ টু ট্যাগের মধ্যে আমাদের কিওয়ার্ড আছে, শুধু কিওয়ার্ড এইচ টু এর মধ্যে ইউজ করা যাবে না, সাথে মিক্সড ইউজ করতে হবে, এর জন্য এসইও। তো একটু মিক্সড আপ করে আমরা এইচ টু ট্যাগ, এটাও বুঝতে পারছি যে এইচ টু ট্যাগ। এটা দেখে বুঝতে পারছি এটা কোনো ট্যাগের মধ্যে নাই, এটা জাস্ট প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ। যদি এটা এটা ট্যাগ চেঞ্জ করা হয়, S3 বা S2 বা S4 দেওয়া হয়, তাহলে এটা আরো বড় হবে, বোল্ড হবে, এরকম হয়ে যাবে। এটাও কোনো ট্যাগের মধ্যে নাই, এটাও কোনো ট্যাগের মধ্যে নাই, এটাও কোনো ট্যাগের মধ্যে নাই। তো এই জিনিসগুলা দেখলেই বোঝা যায় যে কোনটা H1 কোনটা H2 কোনটা S3, এগুলো দেখলেই বোঝা যায়। যেমন এটা হেডিং, তাই এটার মধ্যে এটা হচ্ছে H2। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি, যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, সেখানে দেওয়া আছে এই হেডিংটা S2 বা S3 দেওয়া আছে, আপনার মেইন কিওয়ার্ডটা S2 বা S3 করেছে, আপনাকে শুধু চেঞ্জ করে দিতে হবে। আপনাকে শুধু এখানে ক্লিক করে, ওখানে অপশন থাকবে, আপনি ওটাকে S1 বানাই দিবেন, বা মানে মেইন জিনিস, মেইন টাইটেলটা আপনি H1 করে দিবেন। আবার দেখা গেছে যে কিছু কিছু ক্লায়েন্টের H2 ট্যাগ এটা হওয়ার কথা, কিন্তু মানে H1 এর পরে তো S2 হবে, যা আছে সব S2 হবে। তো আপনার এখানে দেওয়া H6 বা H5 বা H3 দেওয়া আছে, আপনি এটাকে কি করবেন, ক্লিক করে জাস্ট H টা চেঞ্জ করে দিবেন, H2 বানাই দিবেন, এটাকে H2 বানাই দিবেন। এভাবে আপনি হেডিং গুলা চেঞ্জ করবেন। তো এই কাজগুলা পারবেন না সবাই করতে? H1 H2 ট্যাগ কিভাবে চেঞ্জ করে, এটা পারবেন না সবাই? টেক্সট মি। কিভাবে বুঝবো কোনটা কোন ট্যাগ করা আছে? দেখলেই বোঝা যায় একদম, টাইটেল যেটা, হেডলাইন যেটা। ও কিভাবে বুঝবেন, কিভাবে বুঝবেন ওইটা ধরলেই বুঝবেন।
এই যে ধরেন এখানে গেলাম আমি, এখানে গিয়ে এখানে ক্লিক করলাম, এই যে লেখাই আছে H2, দেখছেন হেডলাইনে ক্লিক করলে এটা বোঝা যায়। তবে এই যে এখানে বোঝা যাচ্ছে না, এটা কিছু কিছু ওয়েবসাইটে এরকম সিস্টেম দেওয়া থাকবে, এরকম থিমের কারণে এরকম থাকবে, এটা অলরেডি H1 আছে, এটা এমনিতেই যেটা চেঞ্জ করা যাবে না, এটা অলরেডি H1 আছে। এখানে তো ধরলেই বোঝা যাচ্ছে না যে এটা কোন ট্যাগে আছে, এটা ধরলেই বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার এখানে ধরলে আপনি বুঝতে পারছেন, এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে H2 দেখাচ্ছে। আমি লেফট বাটন ক্লিক করছি, লেফট বাটন মাউসের, তো এখানে দেখাচ্ছে H2। আমি চাইলে এটা চেঞ্জ করে এটা H3 করতে পারি, দেখেন 3 করলে আর একটু ছোট হলো, 3 করলে একটু ছোট হলো, আমি এটা চেঞ্জ করে H1 করতে পারি। কিন্তু আমার এটা তো আর হেডলাইন না, এটাকে H1 করা যাবে না, এটাকে H2 রাখতে হবে, H2 করব। এই যে দেখেছেন, ওকে, এটাকে আমি H2 টু রাখবো, এটা ঠিক আছে, H2 রাখবো। এই জায়গাটা আমি একটা স্পেস দিয়ে, এই জায়গাটা আমি একটু স্পেস দিয়ে এটাকে নিচে নামাই দিলাম, এবং এই জায়গাটা মেইন, এই জায়গাটা সিলেক্ট করে আমি এটাকে যে প্যারাগ্রাফের এখানে ক্লিক করে এটাকে আমি হেডিং এ ক্লিক করলাম, করে আমি এটাকে H2 করে দিলাম। H3 ও করতে পারি, 4 ও করতে পারি, আমার ইচ্ছা, আমি যে H2 করে দিলাম। ওকে, তো এটাই হচ্ছে ফ্যাক্ট। এখন বুঝছেন? এখন পারবেন? ওকে, পারবেন, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ পারবেন, দু একবার প্র্যাকটিস করলেই পারবেন, দু একবার প্র্যাকটিস করলে পারবেন। তো আজকের যেটা হোমওয়ার্ক সেটা হলো, আজকে আপনি অন পেজ এসেও আরো একটু ক্লিয়ার হলেন, তাই না? আর একটু ক্লিয়ার হলেন। তো নেক্সটে আপনি আরো একটা পোস্ট করেন। সব কি করা যাবে? সব কি করা যাবে বলতে, সবগুলা ট্যাগ না, 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 ট্যাগ, মেইন হেডলাইন গুলা, একটা একটা মেইন একটা পোস্টের মধ্যে মেইন টাইটেল যেগুলো থাকে, একটা আর্টিকেলের মধ্যে মেইন প্রধান প্রধান টাইটেল গুলো আপনি H2 করবেন, হেডলাইনটা H1 করবেন, এবং বাকি যে ছোটখাটো আছে সেগুলো H3 করে দেবেন, সবগুলো H3। আর মেইন টাইটেল, ধরেন ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করা হচ্ছে, সেই সব প্রধান প্রধান টাইটেল গুলা H2 করবেন এবং বাকি সবগুলা H3 করবেন। ওকে, তো এখন আপনার কাজ হলো আপনি সবাই আরো একটা পোস্ট করবেন, নেক্সট ক্লাসে সেই পোস্টটা দেখবো। আরো একটা পোস্ট করবেন সবাই, একটা বড় পোস্ট নেবেন, 1000 ওয়ার্ডের মতো একটা পোস্ট করবেন সবাই, 1000 ওয়ার্ডের মতো, এবং সুন্দর সুন্দর কিওয়ার্ড এবং টাইটেল গুলো সুন্দর করে দিবেন। এখানে দেখেন, আমি যদি এখানে ওয়ার্ডপ্রেসে ঢুকি এবং এখানে আপডেট করে দিই, আপডেট, এখানে যদি আমি ঢুকি, দেখেন কি অবস্থা। এই যে অল পোস্টে গেলাম, পোস্টের অবস্থাটা কি দেখেন, এখানে 12টা পোস্ট আছে টোটাল, পাবলিশড 9টা পোস্ট পাবলিশ করা, এর কিছুই বোঝা হবে না, এটা আমি ট্রাশ ক্যানে পাঠাই দিচ্ছি, ট্রাশ, ডিলিট। এই অন পেজ এসইও সার্ভিস, এটা কোনো টাইটেলই হলো না, এটা কোনো টাইটেলই না, এটা কোনো টাইটেল হতে পারে? আমি যদি দেখেন টাইটেল কাকে বলে, আমি এই জিনিসটাই লিখবো এবং গুগলে সার্চ করব, কপি, এই জিনিসটা লিখে আমি দেখেন গুগলে সার্চ করব, অন পেজ এসইও লিখে সার্চ করব, তাহলে দেখেন কত সুন্দর সুন্দর টাইটেল আসে। দেখেন এই যে অন পেজ এসইও সার্ভিসেস ইমপ্রুভ ইওর অন সাইট এসইও, এবং ওয়েবসাইটের নাম ওয়েব এফএক্স। তো এখন কথা হচ্ছে যে অন পেজ এসইও সার্ভিসেস, এখানে একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ, তো এই যে পুরোটা মিলে হচ্ছে একটা টাইটেল, কিন্তু তার কিওয়ার্ড কিন্তু অন পেজ এসইও। সো অন পেজ এসইওটা প্রথম দিকে রাখছে সে, পরে যায় অন্য কিছু অ্যাড করছে, প্রথমে সে তার কিওয়ার্ড টুকু রেখেছে, অন পেজ এসইও সার্ভিসেস, এটুকু হচ্ছে তার কিওয়ার্ড। ওকে, অন পেজ এসইও সার্ভিসেস, এটুকু হচ্ছে তার কিওয়ার্ড, কিওয়ার্ডটা প্রথম দিকে থাকবে। অন পেজ এসইও সার্ভিসেস, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই দেখেন, অন পেজ এসইও সার্ভিসেস টু ফুললি অপটিমাইজ ইওর সাইট। ওকে, অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিসেস, হুম, অন পেজ এসইও সার্ভিসেস টপ
তো এরকম শুধু অন পেজ এসইও সার্ভিস কিওয়ার্ডটা বসাই দিলে হবে না, কিওয়ার্ডের সাথে আশেপাশে একটু কিছু লাগাবেন, একটু কিছু অ্যাড করবেন যাতে সেন্টেন্সটা মিনিংফুল হয়। এখান থেকে আইডিয়া নেবেন, নিজের মতো করে আপনার আপনার আর্টিকেলটা আপনি নিজের মতো করে সাজাবেন। এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, এটার আশেপাশে কিছু অ্যাড করবেন। অন পেজ এসইও সার্ভিস, অন পেজ এসইও সার্ভিসেস, অন পেজ এসইও সার্ভিস, অথবা আপনি এখানে লিখতে পারেন হাউ টু অ্যাড করে দিলেন, হাউ টু অ্যাড করে দিলেন, প্রোভাইড হাউ টু প্রোভাইড অন পেজ এসইও সার্ভিসেস, শেষ হয়ে গেল একটা টাইটেল। এটা হচ্ছে একটা সুন্দর টাইটেল, তাই না? অন পেজ এসইও সার্ভিস আপনার কিওয়ার্ড, কিন্তু আপনি টাইটেল লিখলেন এটা। এই যে আপনি যদি কিওয়ার্ডটা প্রথম দিকে রাখতে চান, এই কিওয়ার্ডটা প্রথম দিকে রাখলে ভালো। এই কিওয়ার্ডটা যদি প্রথম দিকে রাখতে চান তাহলে হাউ টু এটা দিলাম না আমরা, অন পেজ এসইও সার্ভিসেস, অন পেজ এসইও সার্ভিসেস এন্ড the instructions and some instructions. হেডলাইন কিভাবে লিখতে হয়, এরকম অনেক টিপস আপনি গুগলেই পেয়ে যাবেন। হাউ টু রাইট গুড হেডলাইন, একটু স্টাডি করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে হেডলাইন লিখতে হয়। তো আপনি এটার সাথে জাস্ট এটা একটু অ্যাড করে দিলেন, মিনিংফুল একটা কিছু তৈরি করলেন। এক্ষেত্রে আপনাকে একটু ক্রিয়েটিভ হইতে হবে। অন পেজ এসইও সার্ভিসেস এন্ড সাম ইনস্ট্রাকশনস, তো এইটা দিয়ে আপনি একটা হেডলাইন তৈরি করবেন। তো আমি এখানে চলে আসি অন পেজ এসইও সার্ভিসেস, এখানে আর কিছুই নাই, কিচ্ছু নাই। তো আমি কি করব, এটা ট্রাশ করে দিব, গেল, এটা বাতিল। তারপরে হচ্ছে অন পেজ এসইও সার্ভিস, অন পেজ এসইও সার্ভিস, এটাও ট্রাশ করে দিব, এগুলা ভালো না, দেখতে ভালো লাগতেছে না। ওকে, এটা নো টাইটেল, এর কোনো খবরই নাই, এটার ডিলিট করে দিব, এটা ট্রাশ। এই যে এটা মোটামুটি বোঝা যাচ্ছে, হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা ঠিক আছে। প্রফেশনাল, এই যে প্রফেশনাল এসইও সার্ভিস প্রোভাইডার্স, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। হোয়াট ইজ এসইও কন্টেন্ট, এটা ঠিক আছে। হ্যালো হেলদি ওয়ার্ল্ড, এটা তো ডেমো কন্টেন্ট, এগুলো তো আসলে ডেমো কন্টেন্ট। এই উপরের তিনটা হচ্ছে আপনার মেইন কন্টেন্ট, সবাই লিখেছে। তো এটা গেল, আপনারা নতুন করে কিওয়ার্ড রিসার্চ করেন এবং কিওয়ার্ড রিসার্চ করেন এবং আপনার নামটা, যেমন এইটা কে লিখছে, নামটা অ্যাড করে দিবেন যে পোস্টটা আপনি লিখেছেন, ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এটা তো আপু লিখেছে। এটা হোয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, এটা কে লিখলো? ওকে, এই জিনিসগুলো একটু দেখি, এটা কে লিখছে? এটা কামরুল ইসলাম লিখছে, কামরুল ইসলাম ডিসকাস করেছি, এটা হচ্ছে করলাম। এটা কি প্রফেশনাল এসইও সার্ভিসেস, সজল মোল্লা, এটার কি অবস্থা? এডিট পোস্টে গিয়ে দেখি, প্রফেশনাল এসইও সার্ভিস প্রোভাইডার্স, ওকে, গুড টাইটেল, নাইস টাইটেল। ওকে, এটার অবস্থাটা কি? এখানে অবস্থা হচ্ছে, এখানে অবস্থা হচ্ছে এখানে অবস্থা হচ্ছে এটা গ্রিন আছে, ঠিক আছে, গ্রিন থাকা ভালো। অ্যানালাইসিসের কি অবস্থা? 14, ভেরি গুড, এক্সিলেন্ট, যা যা দরকার সব কমপ্লিট, ভেরি গুড। 14 এ 14, 14 এ 14, ওকে। তবে এসইওর জন্য যে সবসময় 14 এ 14 হইতে হবে এমনটা না, আপনি যদি এখানে গ্রিন আসলেই হবে, মোটামুটি এখানে গ্রিন আসলেই হবে। কিছু জিনিস হয় নাই, সমস্যা নেই। যদি 14টার জায়গায় 10টা হইছে, এখানে গ্রিন চলে আসছে, এনাফ। কিন্তু আপনি যতটা পারবেন ভালোভাবে করার চেষ্টা করবেন, ওকে। তো এই আর্টিকেলের মধ্যে কোনো ট্যাগ আছে, বুঝলাম এটা এইচ অন ট্যাগ, এটা হচ্ছে এইচ অন ট্যাগ, এটা বোঝাই যাচ্ছে এটা হেডলাইন, এটা এইচ অন ট্যাগ। কিন্তু এইচ টু ট্যাগ আছে,
H2 ট্যাগ কিন্তু কোথাও নাই। তো আর্টিকেল লেখার সময় এখন আপনার হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক হচ্ছে H1 H2 ট্যাগ গুলা অ্যাড করবে। যেমন আমরা যে কোনো একটা আর্টিকেল যদি পড়ি গুগলে, যেমন ধরেন এসইও লিখে সার্চ করি, এসইও লিখে সার্চ করি, এখানে এই আর্টিকেলে যাই, এই আর্টিকেলে যাই, এই আর্টিকেল আসার পরে দেখেন এটা হচ্ছে আপনার H1 ট্যাগ। এটা হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে H1 ট্যাগ। এটা এগুলো বোঝার আরো উপায় আছে, আমি আরো উপায় আছে সেগুলোতে পরে যাব। এটা দেখেন, এটা H1 ট্যাগ, এটা হচ্ছে H2 ট্যাগ, H2 ট্যাগ, কারণ এইটার পরে এইটা আসছে, এটার পরে এটা আসছে, এটা বোঝাই যায় যে এটা H2 ট্যাগ। তো তারপরে এই যে ধরেন এটাও একটা H2 ট্যাগ। তারপরে ধরেন যে যেগুলা এগুলা, এই যে হাউ ডু আই গেট মাই, এটা হচ্ছে H2 ট্যাগ। টাইট মানে হেডলাইন, সোজা কথা, পয়েন্ট পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, হুম, আচ্ছা আমরা যেগুলো পয়েন্ট আকারে লিখি এই জিনিসগুলা। তো লাস্টের দিকে ধরেন যে এইদিকে এসে একদম ছোট ছোট যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সেই সব জিনিসগুলোকে S3 থ্রি করে দেয় সবাই, যেগুলো আসলে কিওয়ার্ড না, কিওয়ার্ড টাইপ যেগুলো সেগুলো হচ্ছে আপনার, আচ্ছা এই যে এগুলো হচ্ছে সব কিওয়ার্ড টাইপ, হ্যাঁ, এগুলো হচ্ছে সব কিওয়ার্ড টাইপ, কিওয়ার্ডের মতো কাজ করে। তো এই কারণে হচ্ছে এগুলো এগুলো সব S2 করা। এই যে হাউ ডু আই গেট মাই সাইট অন গুগল, তো এই জিনিসগুলো, আচ্ছা এই আরেকটা ওয়েবসাইটে যাই আমরা, এটা তো এখানে যাই, সার্চ ইঞ্জিন জার্নাল, সার্চ ইঞ্জিন, আচ্ছা এই যে দেখেন এটা এটা হচ্ছে মেইন হেডলাইন, তার মানে এটা H1 ট্যাগ, এটা তো সহজেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে H1 ট্যাগ, এটা অবশ্যই H2 ট্যাগ, এটা অবশ্যই H2 ট্যাগ, তারপর হচ্ছে এটাও H2 ট্যাগ, বোঝাই যাচ্ছে, এটাও H2 ট্যাগ, এটাও H2 ট্যাগ, এটাও H2 ট্যাগ, এগুলো সব H2 ট্যাগ, সব H2 ট্যাগ দিয়ে শেষ করেছি, কারণ S3 ট্যাগ খুব একটা কাজে লাগে না, ছোট ছোট যে জিনিসগুলো একদমই প্রয়োজন নাই সেগুলো হচ্ছে S3 হিসেবে ইউজ করা হবে। তো ওকে, এখন আপনারা বুঝতে পেরেছেন অলরেডি যে কিভাবে ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করে এসইও করতে হয়, এবং এসইও অন পেজ এসইও করার সময় কিভাবে কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড বসাইতে হয়, কিওয়ার্ড কয়বার বসাইতে হয়, তারপরে হচ্ছে কিভাবে H1 H2 ট্যাগ এগুলো আপনার সিলেক্ট করতে হয়, চুজ করতে হয়। তো এই ব্যাপারগুলো কি আপনার কাছে মোটামুটি ক্লিয়ার? যদি ভিডিওটা আবার দেখেন এবং প্র্যাকটিস করেন, আপনার কি মনে হয় আপনি পারবেন? একটু রিপ্লাই করে জানান আমাকে যে কোনো কনফিউশন আছে কিনা। ক্লাস শেষ করে দিব, একটু কোশ্চেন করেন প্লিজ। আলাউদ্দিন হোসেন ক্লিয়ার, বন্নি আপু ক্লিয়ার, আশাবার কি অবস্থা? শেখ সুলতান ভাই ক্লিয়ার, ওকে। ওকে ওকে, মোটামুটি সব সবার সবাই বুঝতে পেরেছেন এবং সবার কাছে ক্লিয়ার, এবং নো টেনশন। আহ যে কোনো প্রয়োজনে আপনি যখনই ফিল করবেন যে আপনার একটা সমস্যা হচ্ছে, আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি তখনই সেটা বুঝিয়ে দেব, সমস্যা নেই। যে কোনো একটা কাজ করতে গেলে প্র্যাকটিসের সময় অল টাইম 24 ঘন্টা আমি আপনার সাথে আছি। যদি আমার ইমার্জেন্সি কোনো কাজ তখন না থাকে, এবং আমি তখন আপনার সাথে অলওয়েজ থাকবো, টেনশনের কোনো কারণ নাই, প্র্যাকটিস করুন। তো আপনার নেক্সট হোমওয়ার্ক কি? হোমওয়ার্কটা হচ্ছে H2 H1 H2 ট্যাগ সহ, H1 তো টাইটেল, অবশ্যই H1 টাইটেল,
H2 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 ট্যাগ দিয়ে মানে পয়েন্ট আকারে কন্টেন্ট সিলেক্ট করবেন, পয়েন্ট আকারে কন্টেন্ট সিলেক্ট করবেন এবং সেগুলো H2 ট্যাগ অ্যাড করবেন এবং সেগুলা আবার সুন্দর করে টাইটেল দিবেন এবং সেগুলো সুন্দর করে এসইও করবেন, অন পেজ এসইও করবেন। এটাই হচ্ছে আপনার নেক্সট হোমওয়ার্ক এবং সেটা আমরা ডিসকাস করে তারপর আমরা সামনের ক্লাসের দিকে যাব। তো থ্যাংক ইউ সবাইকে ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস অ্যান্ড আই হোপ যে আপনারা এখন অন পেজ এসইও মোটামুটি ক্লিয়ার এবং আপনাদের আর কোনো সমস্যা অন পেজ এসইও তে নাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান ওয়ান্স अगेन অ্যান্ড আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।